তারেক রহমান উনি আমার পা ভাঙার কয়েকদিন পর মেসেজ করেছেন যে তোমার পায়ের অবস্থা কি। জনাব তারেক রহমানের জুতোর তলাক হয়ে গেছে এরকম একটি পোস্ট আপনি শেয়ার করেছিলেন। আসিফ মাহমুদ এয়ার জর্দানের জুতা পরে 20-25-30 হাজার টাকা দামের। কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হলেন? ফ্যাকাল্টি জিজ্ঞেস করেছে তুমি কি হতে চাও, আমি বলেছিলাম আমি দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হতে চাই। এমনকি ছাত্রলীগও যারা করে তারা আমার দুই একজন তারা আমার সম্মান করতে যে দোস্ত তুই এই সময় কথা বলছিস, নিশ্চয়ই তুই পিওর ছাত্র দল। জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে টাকা কিভাবে আসবে বা অনেক রকমের ন্যারেটিভই ছড়িয়েছে। দেশ পুনর্গঠনের সময় তারেক রহমান যে শুধু বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করে বিষয়টি এমন নয়, বাংলাদেশে যতগুলো স্টেক রয়েছে সকলকে নিয়ে কাজ করবে। অনেকে অভিযোগ করছে যে তৃণমূল বিএনপিতে আসলে ব্যাপক হারে এই চাঁদাবাজির প্রবণতাটা ছড়িয়ে গিয়েছে। যে একজন চাঁদাবাজি করেনি, আমি নিজের সাক্ষী, একটা লোক চাঁদাবাজি করেনি, খালি নিউজ হয়েছে বিএনপি বহিষ্কার করে তার নামে মামলা করে দিয়েছে। বিরোধী দলের 3 জন নেতার নাম বলতেন যাদের রাজনৈতিক আদর্শ আপনার ভালো লাগে। প্রথম হাসনাত আব্দুল্লাহকে ভালো লাগতো, কিন্তু ইদানিং ফাউ কথা বেশি বলে। সেদিন যৌথ বাহিনী আপনার মা বোনকে হয়রানি করেছিল। এমন হয়ে গেছে যে আমি নামাজে দাঁড়াইতে গেছি, আমি দাঁড়াইতে পারতেছি না, মনে হচ্ছে যে কখন মারা যায়। বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম চালু করবে। বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়া পাচ্ছেন, ছাড়া পেয়ে তারা আবার অন্যায় কাজে যুক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু সংশোধিত হচ্ছে না। কিন্তু আমি যদি খোলা চোখে বলি মোটা দাগে যে তাদেরকে জামিনই দেওয়া যাবে না, এটা ফ্যাসিবাদের আরেকটি কায়দা। আগামী নির্বাচনে বিএনপি কতটি আসন পেয়ে জয়লাভ করতে পারে বলে আপনি প্রেডিকশন করেন? এনসিপির একজন তো ফাঁকা মাঠে গোল দিচ্ছে, হান্নান মাসুদের একটা সম্ভাবনা আছে, অর্থাৎ সে ফাইট করবে, বেরোবে কিনা আমি জানি না। আপনি ডাকসুর জিএস হলে ক্যাম্পাসে কি কি পরিবর্তন আনতেন? ডাকসু ভবন তো আছে, আপনি তো বসতে পারেন তবু একটা ফ্যানের নিচে, কিন্তু একজন শিক্ষার্থী সে সারাদিন তার ফ্যান যে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তিনি পাচ্ছেন না, ওইটা তার নেসেসিটি ছিল। আপনি যে এসিটা লাগিয়েছেন এটা লাক্সারি। বেশ কিছু বছর ধরে আপনি 14 নভেম্বরে কাউকে একজনকে উপলক্ষ করে একটা ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে স্ট্যাটাস দিতেন। জন্মপালস মানে কি এটা একটু বলেন তো? জনগণের পালস মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নিয়মিত পডকাস্ট শো ক্যাম্পাস পালসের নতুন একটি পর্বে। সঞ্চালক হিসেবে আজকের পর্বটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ প্রথমবারের মতো আজকে ক্যাম্পাস পালসের অতিথির আসন অলংকৃত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন গুণী এবং জনপ্রিয় নেতা। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে যিনি তার আদর্শ, মূল্যবোধ এবং সেবার মাধ্যমে উজ্জীবিত করেছেন দল এবং দলের বাইরেও বহু শিক্ষার্থীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা কমল মিডিয়েট নামটির সাথে খুবই পরিচিত। এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি, তাই আর দেরি না করে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের অতিথি, ডাকসু নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী, কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক এবং কমল মিডিয়েট ঢাবির প্রতিষ্ঠাতা শেখ তানভীর বাড়ি হামিম ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো ভাইয়া, আজকে আমরা ব্যক্তিগতভাবে আপনার কাছে খুবই কৃতজ্ঞ, কারণ আপনি আজকে অসুস্থ থাকার পরেও আমাদের এখানে এসেছেন। আমরা প্রায় 1 মাস আগে থেকে অপেক্ষা করছিলাম যে কবে আপনার সাথে একটা এপিসোড করতে পারবো। আমরা ব্যক্তিগতভাবে আপনার কাছে খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি অপেক্ষায় ছিলাম, আমি অসুস্থ থাকায় এখন পুরোপুরি সুস্থ না, কিন্তু অসুস্থ বোধ কমে যাওয়ায় আজকে এখানে আসলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, কমল মিডিয়েট তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগণিত শিক্ষার্থীকে ফ্রিতে সেবা দিয়েছে এবং এখনও সেবা দিয়ে যাচ্ছে। আপনার কেন মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কমল মিডিয়েট ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার? আসলে আমি আমার পুরো গ্র্যাজুয়েশন লাইফ অর্থাৎ অনার্সের যে 4 বছর, সেই 4 বছর আমি হলে থাকতে পারিনি। 5 আগস্টের পরবর্তী সময় আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী, আমি হলে উঠলাম। তো হলে ওঠার সময় আমার হলে ওঠার পর একদিন আমি অসুস্থ বোধ করলাম। তো আমার ওষুধ কেনা লাগবে, তো আমি দেখলাম যে হলের ভিতরে কোনো ফার্মেসি নেই, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেও কোনো ফার্মেসি নেই, ঢাকা মেডিকেল কলেজে যাইতে হয়। এমনকি ঢাকা মেডিকেল কলেজের সামনে যে ফার্মেসিগুলো আছে সেগুলোও কিন্তু অনেক ওষুধই পাওয়া যায় না, বেশিরভাগ ওষুধই পাওয়া যায় না। শুধুমাত্র ঢাকা মেডিকেলে খুব প্রয়োজনীয় কিছু সার্জিক্যাল ওষুধ আছে, সেগুলো পাওয়া যায় সার্জারির জন্য যেগুলো প্রয়োজনীয়। তখন আমার মনে হলো যে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমার নিজেরই উঠে যে ওষুধ আনতে ভালো লাগছিল না, তো এরকম তো আরও অগণিত শিক্ষার্থী আছে যারা অনেক সময় অসুস্থ বোধ করে, তাদের ক্ষেত্রে কী হয়? তখন আমি ভাবলাম যেহেতু আমরা একটি দল করি, আমাদের অসংখ্য ছোট ভাই বেরাদার বন্ধুবান্ধব রয়েছে, সুতরাং আমরা শিক্ষার্থীদের কল্যাণে কিছু করতে পারি। সেখান থেকে আমার এই কমল মিডিয়েটের এটি মাথায় আসলো যে আমরা কমল মিডিয়েটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারি, যেখানে আমাদের অসংখ্য ভলেন্টিয়ার্স আছে, বিভিন্ন হলের শিক্ষার্থীরা, যারা আমাদের হলে কোনো ছেলে শিক্ষার্থী অথবা মেয়ে শিক্ষার্থী কেউ যদি অসুস্থ বোধ করে আমাদের পেজে যোগাযোগ করলেই তাকে বিনা ডেলিভারি চার্জে আমরা ওষুধটি পৌঁছিয়ে দিই। ছেলেদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় হলের রুমে যেয়ে পৌঁছাই দিই, আর মেয়েদের ক্ষেত্রে হল গেটে পৌঁছাই দিই।
আর হচ্ছে এইখানে কিন্তু আমরা উইদাউট ডেলিভারি চার্জ, অর্থাৎ ওষুধটার যে দাম সেই দামটি যিনি অর্ডার করেন বা যিনি লেখেন তিনিই পে করবেন, কিন্তু সেই দামটি শুধু ওষুধের দাম। প্রথমে ওষুধের টাকা দেওয়া লাগে না, ডেলিভারি যখন দেবো তখন হচ্ছে ওষুধের টাকা দেওয়া লাগে। তো প্রাথমিকভাবে আমরা যখন ওষুধগুলো পৌঁছাতাম আমরা দেখতাম যে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন রোগে ভুগছে। তো তখন আমার মনে হলো, তখন তো ঢাকা ইউনিভার্সিটি যে মেডিকেল সেন্টার অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। তো তখন একই ধারণা আসলো যে আমরা যেহেতু একটি দল করি, একটি আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শে বিশ্বাসী অনেক চিকিৎসকগণ রয়েছেন যারা অনেক প্রখ্যাত চিকিৎসকও রয়েছেন ঢাকা শহরে। তো আমার মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বেশিরভাগই মফস্বল শহর থেকে এসেছি, প্রান্তিক জনগোষ্ঠীর অংশ। তো ঢাকা শহরে একজন ভালো চিকিৎসকের কাছে শরণাপন্ন হতে হলে কিন্তু 1500 থেকে 2000, অনেক ক্ষেত্রে খুব ভালো হলে 2500-3000 টাকাও কিন্তু ফিস লাগে। তো যেটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্য আমি আমার দলীয় আদর্শে বিশ্বাসী যে চিকিৎসকগণ রয়েছে তাদের কাছে গেলাম এবং কথা বললাম যে তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা করবে কিনা। তারা খুব সানন্দে সহযোগিতা করতে চাইলেন। সেখান থেকে কমল মেডিয়েটের কিন্তু ফ্রি টেলিমেডিসিন সেবা, এইটার পথ চলা শুরু। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি তার কোনো অসুস্থতায় ভুগে এবং কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে চায়, তো আমরা তখন তাকে একটা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট করাই দিই। তারা থ্রু অনলাইন ভিডিওস অথবা ভিডিও কল অথবা অডিও কলে একটা প্রেসক্রিপশন পায় এবং সে অনুযায়ী তাদের চিকিৎসা চলে। এরপরেই কিন্তু আমরা আবার বিভিন্ন সময় ফ্রি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছি। এইভাবেই আসলে কমল মেডিয়েটের পথ চলা। ভাইয়া, যদি কিছু মনে না করেন, কমল মেডিয়েটের নামকরণটা সম্পর্কে জানতে চাই। আপনি তো চাইলে হামিম মেডিয়েট বা অন্য কোনো নামে দিতে পারতেন, কমল মেডিয়েট কেন? কমল মেডিয়েট দিলাম আসলে যেহেতু আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দলটির প্রতিষ্ঠাতা, এমনকি ছাত্র দলের প্রতিষ্ঠাতাও তিনি। এবং তিনি তার জীবনকালে কিন্তু খুব অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট রেখে গেছেন। তো সেখান থেকে মনে হলো যে আমি তো কোনো বিখ্যাত মানুষ না যে আমার নামে দিব, একজন প্রখ্যাত মানুষ যাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তার নামেই নামকরণ করা হোক, যেহেতু একটি ভালো কাজ হচ্ছে, তাই কমল মেডিয়েট বেছে নেওয়া। ভাইয়া, আপনি একদিকে যেমন শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কমল মেডিয়েট প্রতিষ্ঠা করেছেন এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে আপনি শিক্ষার্থীদেরকে 10টি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি চারা গাছ উপহার দেওয়ার একটি উদ্যোগ নিয়েছেন। তো এই যে এই ওয়েলফেয়ার পলিটিক্স, আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও অনেকেই ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে অন্য পলিটিক্স করার চেষ্টা করেন। তো আপনি কেন এই ওয়েলফেয়ার পলিটিক্সটাকে বেছে নিলেন? 10টি প্লাস্টিকের বোতলের পরিবর্তে একটি গাছ, এটা কল্যাণমূলক। ওয়েলফেয়ার মানে তো কল্যাণমূলক, যেটা বিভিন্নভাবে কিন্তু ওয়েলফেয়ার শব্দটিকে এখন মিসগাইডেড করা হয়। অর্থাৎ ওয়েলফেয়ার বলতে আমরা বুঝি যে বিনামূল্যে কিছু দেওয়া, কিন্তু একজন শিক্ষার্থী তিনি যখন 10টি বোতল কালেক্ট করবে, এটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার। আর আসলে আমার এই যে আপনি বললেন যে এগুলো আমি অনুপ্রেরণা কোথা থেকে পাই, আপনি দেখবেন যে আমাদের বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান, পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে বেশ কিছু পলিসি নিয়ে কাজ করছেন। সেখানে পরিবেশ বান্ধব অনেক পলিসি রয়েছে যে কীভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় এবং ওয়েস্ট সেগ্রেশন করা যায়। তো সেখান থেকেই কিন্তু আমার এটা শেখা। এমনকি তিনি কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক সময় কখনো প্রকাশিতভাবে কখনো অপ্রকাশ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা, জনকল্যাণমূলক কাজ করে থাকেন। সেখান থেকে আমার মনে হয়েছে যে যেহেতু আমরা এমন একটি দল করি যে দলের প্রধানও এই জনবান্ধব কাজের সাথে জড়িত, সুতরাং আমার মনে হয়েছে যে জনবান্ধব কাজটিকেই প্রায়োরিটি দেওয়া উচিত। এমনকি রাজনীতির একটি অন্যতম কাজও কিন্তু হওয়া উচিত যে জনসেবা নিশ্চিত করা। সেখান থেকে আসলে এভাবে পথ চলা। ভাই, কিছুদিন আগে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে যে একজন সাধারণ মানুষ তিনি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলছেন যে আপনি আমার বন্ধু বা এরকম একটা অ্যাপ্রোচ করে তার দিকে এগিয়ে যেতে চেয়েছিলেন। সেখানে তিনি বেশ একটু কর্কশ আচরণ করেন। তো আপনার কি মনে হয় যে একজন নেতার বা একটি দলের হাইকমান্ডের একজন নেতার এই গণমাধ্যমের সামনে বা জনমানুষের সাথে এই আচরণগুলো আরেকটু ভেবেচিন্তে করা উচিত কিনা বা এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়া উচিত কিনা? আসলে সব কিছু যদি ভেবে করা হয় তাহলে বিষয়গুলো মেকি হয়ে যায়। আপনারা আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত 17 বছর দেখেছেন। অত্যন্ত কঠিন সময় তিনি কত ধৈর্যের পরিচয় দিয়েছেন, কীভাবে তিনি ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বরকে আগলে রেখেছেন এবং তুলে ধরেছেন। তার ভিতর কিন্তু কোনো ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া আমরা পাইনি। আপনার তার বয়সটিও বিবেচনায় রাখতে হবে যে তিনি অত্যন্ত সিনিয়র একজন সিটিজেন। বিশেষ করে আমি নিজেই যখন ডাকসু নির্বাচন করেছি, পথে ঘাটে হাঁটতাম, অনেক শিক্ষার্থীর পাশাপাশিও কিন্তু আশপাশের মানুষও আসতেন, ছবি তুলতেন বিভিন্ন ধরনের। তো আসলে আমার কিন্তু তখন এইম থাকে যে আমি কীভাবে আমার ভোটারদের কাছে পৌঁছাবো।
আমি কিভাবে মানুষের কাছে আমার কথা তুলে ধরবো। কিন্তু তখন কিন্তু এগুলো এক ধরনের বাধা মনে হয়, যে বাইরে একটা লোক ছবি তুলতে আসতেছে, কথা বলতেছে। তো অনেক সময় কিন্তু আমাদের মেজাজ আমরা হারিয়ে ফেলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মানুষ, তিনি কোনো জিনভূত না অথবা রোবট নয়। সুতরাং প্রত্যেক মানুষ, আপনিও কিন্তু অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন। কিন্তু বরং মহাসচিবকে গত 17 বছর আর এই সময় দেখুন যে কত ভালো কাজ করেছেন, একবারই তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। তো আমাদের মনে হয় যে আমাদের সব কিছু পজিটিভভাবে দেখা উচিত। হ্যাঁ, ওনার হয়তো আরও মেজাজটা ধরে রাখা উচিত, কেননা উনি এমন একজন নেতৃত্ব যাকে সারা বাংলাদেশের মানুষ দেখে এবং ফলো করে। সুতরাং আমার মনে হয়েছে যে এটি একটি তার নিত্য নৈমিত্তিক ব্যবহারের একটি অংশ, কারণ আমরা তাকে পজিটিভভাবেই দেখেছি। তো সে একটা রিয়্যাক্ট করেছে, হয়তোবা সে তখন তার মেজাজ হারিয়ে ফেলেছে কোনো একটি কারণে, এজন্য। কিন্তু হ্যাঁ, তাকে আরও সংযত হওয়া উচিত ছিল। ভাইয়া, পরের প্রশ্নটি যেটি করবো সেটি হচ্ছে, বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল ছিল, অনেক রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার সুযোগ হয়তো আপনার ছিল, কিন্তু সকল রাজনৈতিক দলকে ছাপিয়ে আপনি কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হলেন? আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্বে আমি ক্লাস 3-4 থেকে আসলে স্বপ্ন দেখতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আর রাজনীতি করবো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এই ধরনের একটা চিন্তাভাবনা ছিল। কারণ আমার একটি রাজনৈতিক পরিবারে জন্ম। আমার যিনি ছোটো চাচা, তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তো 2007 সালে তিনি নমিনেশন পেয়েছিলেন বিএনপি থেকে খুলনা 4 আসনে। তো আমি তখন খুব ছোট, আমি 2007 সালে হয়তো বা 2-3-তে পড়ি। তো উনি যখন খুলনায় যেতেন, আমি দেখতাম অনেক মানুষ তাকে ঘিরে রেখেছে বা অনেক মানুষ তার কাছে আসছে, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে। সেখান থেকে আমার ভিতরে একটা প্রশ্ন ছিল যে কেন তার কাছে এত মানুষ আসে, কেন মানুষ তাকে ভালোবাসে, কেন সম্মান করে। ধীরে ধীরে আমি যখন বুঝতে শুরু করলাম, আমি দেখলাম যে তিনি রাজনীতি করেন। পরবর্তীতে আমার রাজনীতির প্রতি এক ধরনের ঝোঁক ছিল। তখন আমি বাসা থেকে জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে বড় নেতা হওয়া যায়। তো তখন থেকে আমি স্বপ্ন দেখি যে 3-4-5 থেকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তখন থেকে কিন্তু আমার আস্তে আস্তে ছাত্রদলে যোগ হয়। এমন নয় যে ছাত্রদলের আদর্শ পড়ে আমি আগে ছাত্রদলে যুক্ত হয়েছি, পারিবারিক কারণে। একজন ছাত্রনেতা থেকে জননেতা রূপান্তরিত হওয়ার সময় আমার চাচার কাছে মানুষের যে ভালোবাসা, সম্মান দেখতে পেয়েছি, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমার ছাত্রদলে যুক্ত হওয়া। পরবর্তীতে আমি ধীরে ধীরে যখন বড় হচ্ছি, ক্লাস 5-6-7-এ পড়ি, তখন আমি দেখেছি যে ছাত্রদলের উপর অত্যন্ত অত্যাচার নির্যাতন হচ্ছে, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ গুম হচ্ছেন। তখন ইলিয়াস আলী গুম হয়ে গেলেন, চৌধুরী আলম গুম হলেন। তো তখন আমার মনে হয়েছে যে সারা বাংলাদেশের মানুষ ছাত্রদলের কথা ভালো বলছে, এবং যারা গুম হচ্ছে তাদের জন্য তারাও দুঃখ পাচ্ছে। এবং এই যে ডিসঅ্যাপিয়ারিং, যারা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাচ্ছে বিভিন্ন ল এজেন্সির মাধ্যমে অথবা রাষ্ট্রের মাধ্যমে, তো তাদের পক্ষে অনেক মানুষ মানববন্ধনে দাঁড়াচ্ছে। তখন কিন্তু আমি বুঝলাম যে না, আমি রাইটটাকেই আছি। এরপর আস্তে আস্তে যখন জিয়াউর রহমানের 19 দফা পড়লাম, কোন প্রয়োজনে জিয়াউর রহমান ছাত্রদল তৈরি করেছিলেন সেটি বললাম, তখন কিন্তু ছাত্রদলে থাকার এবং ছাত্রদলের রাজনীতিতে যে সাস্টেনেবিলিটি, যে না আমি সবসময় যতদিন ছাত্র থাকবো ছাত্রদলে রাজনীতি করব, সেই বিষয়টি আরও প্রগাঢ় হয়। আমি সর্বপ্রথম ক্লাস 7-এ থাকতে ছাত্রদলে মিছিল করি। তখন কিন্তু স্কুল পর্যায়ে ছাত্রদল ছিল না। আমি যখন 6-এ পড়ি, তখন আমার এক বড় ভাই ছিলেন। আমি খুলনায় আমার একদম ছোটোবেলা শিশুকাল বেড়ে উঠেছে খুলনার ট্যাং রোডে। তো এই পাশের বাড়িতে এক ভাই থাকতেন, তাকে আমি ইমরান ভাই বলে ডাকতাম। পরবর্তীতে আমরা খুলনার আর এক প্রান্তে চলে যাই, হাজী মহসিন রোডে। তো সেইখানে আমি যখন বড় হচ্ছি, আমি ক্লাস 3 দিয়ে ফেসবুক চালাই। তখন ইয়াহু মেসেঞ্জার ছিল। তো একদিন এক বড় ভাই ইমরান আমাকে মেসেজ দিল যে হামিম, তুমি আগামীকাল বিকেলে খুলনা জেলা স্কুল মাঠে এসো, আমরা একসাথে খেলবো। তো আমি তার কথা শুনে যাই। পরবর্তীতে দেখলাম যে 10-15 মিনিট খেলার পরে তিনি আমার হাতে একটা সবুজ পত্র বা সবুজ বিকাশ নামে বই দিলেন, বললেন আমরা একটা রিডিং সার্কেল করব। তো আস্তে আস্তে আমি বুঝলাম যে সেদিন আমি বুঝতে পারলাম যে এই ভাইটি হয়তো বা শিবির করেন। তখন কিন্তু আমি প্রথম শিবির সম্পর্কে জানি ক্লাস 6-এ, যে শিবিরের রাজনীতি আসি, এবং সেটা স্কুল পর্যায়ে। এবং আমার দেখলাম যে আমার 2-3টা বন্ধু যারা তখন স্কুলে 1st-2nd হয়, ওরাও দেখছি ওই রিডিং সার্কেলে। কিন্তু ওরা কিন্তু খেলাধুলা করতে আসতো না। আমি অবাক হলাম যে ওরা আজকে খেলতে আসছে। পরবর্তীতে আস্তে আস্তে আমার উপলব্ধি হলো যে ওরা শিবির করে। তো আমি ক্লাস 7-এ সর্বপ্রথম খুলনা জেলা স্কুল ছাত্র দলের নামে ব্যানার বানিয়ে একটি মিছিল করি 26শে মার্চে, খুব সম্ভবত জিয়াউর রহমানের একটা ছবি দিয়ে। যাই হোক, তখন এই ছবিটা আমি ফেসবুকে দেওয়ার মাধ্যমে তখনকার কেন্দ্রীয় ছাত্রদল, কারোর সাথে আমার যোগাযোগ ছিল না, তারা ফেসবুকে এটি দেখতে পায়, তাদের দৃষ্টিতে আসে। তখন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাকে ফোন করেন ইয়াহু মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। তখনও ছাত্রদলে কোনো পদবি ছিল না? তখন আমার কোনো পদ ছিল না। তখন আমি ক্লাস 6-7-এ পড়ি।
আকরামুল হাসান মিন্টু, উনি তখন ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। উনি ফোন দিলেন যে তোমার মিছিলটি দেখছি খুব ভালো হয়েছে, তুমি ঢাকা আসতে যোগাযোগ করবা। এরপর আমি যখন ঢাকায় আসছি তার সাথে দেখা করেছিলাম, তখন গুম খুম চলতেছে অনেক, উনিও আত্মগোপনে অনেক ভিতরে একটা জায়গা, যে বসুন্ধরার ভিতরে, বসুন্ধরা এখনই যে ব্লক তো অনেক অন্ধকার, মানে ভালো না। আর এটা হচ্ছে 2011-12 সালের কথা, তখন ওই যে ব্লকে একদম অন্ধকার খুপড়ির ভিতরে দেখি উনি আত্মগোপনে রয়েছে, সেখানে যে ওনার সাথে কথা বললাম। তারপর থেকে ছাত্রদল করা, এরপর খুলনা সিটি কলেজে যখন ভর্তি হলাম তখন আমি ছাত্রদলের অ্যাক্টিভ একজন কর্মী। তখনও আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কেন কমিটি হচ্ছিল না। পরে আমি যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষা দেওয়ার কিছুদিন পর আমি অ্যাডমিশন কোচিং করছি খুলনার ইউনি8 কোচিংয়ে। তো ওই সময় নিরাপদ সড়ক আন্দোলন শুরু হলো ঢাকায়। তো ঢাকায় শুরু হয়েছে, পরের দিন আমরা খুলনায়ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য, আমি তখন স্কুলের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক, স্কুলের ছেলেদের সাথে। আমি আমার স্কুলের ছোটো ভাইদের নিয়ে, বিভিন্ন কলেজের বন্ধুবান্ধব নিয়ে আমরা পরের দিন আমি কোচিং করছিলাম, কিন্তু তার আগের দিন রাতে আমরা ফেসবুকে যোগাযোগ করেছি যে আগামীকাল খুলনা শিববাড়ি মোড়ে আমরা অবরুদ্ধ করব। তো আমার কোচিং ছিল সকাল 10টা, 1 ঘন্টা কোচিং করে আমি বেরিয়ে গিয়েছি। স্যারকে বলে যে স্যার আমি থাকবো না, আর স্যারও আমার খুব ক্লোজ ছিলেন, আমাকে যাইতে দিয়েছেন। তো আমি নিরাপদ সড়ক আন্দোলন ওই দিন নেতৃত্ব দিয়েছি, মিছিল করেছি। এই ছবি ওই সময় বেশ কিছু গণমাধ্যমে আসছিল, এমনকি আমিও একটা ছবি ফেসবুকে ছাড়ছি। ওই দিন বিকালবেলা হঠাৎ করে আমার ছোটো চাচা, যিনি রাজনীতি করেন, তিনি ঢাকা থেকে আমার আব্বারে ফোন দিলেন যে হামিটা কী করছে, যে আন্দোলনের ছবি ফেসবুকে দিচ্ছে, ওকে তো পুলিশ ধরবে। তা আমি বিশ্বাস করিনি। তা আমার আব্বা স্বাভাবিক, আমার বাসার কেউ চাইতো না আমি রাজনীতি করি, আমাকে এসে রাগারাগি করলেন। পরে আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি এবং আমাকে বললেন যে ওই দিন রাতে যেন আমি বাসায় না থাকি। তো আমি আমার পাশে চাচাতো ভাইয়ের বাসায় গেছি। ঠিকই রাত 11টার দিকে যৌথ বাহিনী, 2-3 গাড়ি র্যাব, 2-3 গাড়ি পুলিশ এসে পুরো বাসাটাকে আমার অবরুদ্ধ করে ফেলছে। এমনকি আমার বাসার উপরে গেছে, আমার বাসা নিচে যে পার্কিং, প্রত্যেক গাড়ির ভিতরে টর্চ লাইট দিয়ে খুঁজছে। এমনকি ওই দিন বিএনপি পরিবারের বেশ কয়েকজন ইয়াং ছেলেকে আশপাশের বাড়ি থেকে প্রায় 4-5 জনকে ধরে নিয়ে যায়। তো তার পরের দিনই আমি ঢাকা চলে আসি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির হয়তো বা 40 থেকে 42 দিন বাকি ভর্তি পরীক্ষার। এরপর আমি ঢাকায় আসি, মোবাইল ফেলে দিই, কারণ ট্র্যাকিং হচ্ছে তখন। পরে আমি তো খুলনা ইউনি8-এ পড়তাম, ঢাকায় এসে ইউনি8 কোচিং আবার ভর্তি হলাম। তখন আর ক্লাস ছিল না, শুধু পরীক্ষা ছিল। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে চান্স পেলাম, তখন 2900 প্লেস করেছি। তখন তো চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ 1300 বা 1400, 1250টার মতন সিট ছিল। পরে কিছুদিন পর আমি দেখতে পেলাম যে ওই দিন নাকি পরীক্ষা দিয়ে এসে দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর রেজাল্ট দিল, আমার মনটা খুব খারাপ যে এত দূরে আমার তো সিট হবে না। পরে দেখলাম আবার পরীক্ষা ক্যান্সেল হয়েছে। এখন আমি তখন মনে মনে ভাবতেছি, আল্লাহ, এখন যদি আবার পাস না করি, অনেকে ভাববে পলিটিক্যাল ফ্যামিলির ছেলে নিশ্চিত প্রশ্ন পাইছিল। আমি রেগুলার খালি নামাজ পড়তেছি, আল্লাহর কাছে কাঁদতেছি যে আল্লাহ আমি যেন একটা ভালো রেজাল্ট করি। পরে আমি তখন 1100 সামথিং প্লেস করলাম পরের পরীক্ষায় এবং চান্স পেলাম। পরে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হলাম। তখন থেকেও রাজনীতি, অর্থাৎ আমি ক্লাস 5-6 থেকে রাজনীতি শুরু করেছি এবং অব্যাহত রয়েছে। ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনে আপনার যে একটা দীর্ঘ সংগ্রামের গল্প আমরা দেখেছি, এবং আপনি এটা নিয়ে আপনার ফেসবুকে একটা পোস্টও দিয়েছিলেন যে সেদিন যৌথ বাহিনী আপনার মা বোনকে হয়রানি করেছিল। আপনার মায়ের একটি ছবি ছিল যে তিনি কাঁদতে কাঁদতে গাড়ির ভিতর দিয়ে যাচ্ছে, আমি ঢাকায় ব্যাক করতেছি। হ্যাঁ, এই কাহিনীগুলো বা এই ঘটনাগুলো এখন মনে পড়লে, এখন তো বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে পরিণত হয়েছে, তো তখনকার এই সংগ্রামগুলো মনে পড়লে এখন কি বুকের ভেতর চাপা কষ্টটা জেগে ওঠে কিনা? না, এখন ভালো লাগে, কেননা কি আমরা যদি স্ট্রাগল না করি, হার্ড ওয়ার্কিং না করি, কখনো ফলাফল পাবো না। আর যখন আপনি খুব কষ্ট করে সারাদিন বই পড়বেন, আপনার কষ্ট লাগবে যে এত কষ্ট হচ্ছে পড়তে, কিন্তু একজন শিক্ষার্থী তিনি যখন বিসিএস ক্যাডার হবেন তার মনে প্রশান্তি কাজ করবে। ঠিক একইভাবে আমরা যারা গত 17 বছরে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা অনেক স্ট্রাগল করেছি, কিন্তু যখন কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, এরপর কিন্তু এগুলো আমাদের একটি গল্পের অংশ হয়ে গিয়েছে যে আমরা পূর্বে এটা করেছিলাম, এটা গর্বের অংশ হয়েছে। এখন এই জিনিসগুলো, এই ঘটনাগুলো মনে পড়লে আপনার গর্ববোধ হয়? অবশ্যই, তখনও গর্ব হতো, কারণ তখন আমার মনে হতো যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তার ভিতর আমরাই 5, 10, 15, 20 জন, আমরাই তো কথা বলছি। আপনারা সঠিক পথে আছেন, ন্যায়ের পথে আছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 14 অক্টোবর 2023 তারিখে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ এনে আপনাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল দল থেকে। কেন বা কিসের প্রেক্ষিতে এই শোকজটা করা হয়েছিল, তার কারণ কি আমরা জানতে পারি? 14 অক্টোবর 2023। ও আচ্ছা, 2023 সালে, হ্যাঁ 2023 সালে শোকজ করা হয়েছিল। ওই দিন আমাদের হচ্ছে পার্টি একটা ইন্টারনাল ইস্যু ছিল। পার্টির ইন্টারনাল ইস্যুতে আসলে পার্টি মনে করেছে যে আমার হয়তো সামহাও আমি মিসগাইডেড করছি, মানে এটা কিন্তু দলীয় সংগঠন পরিপন্থী কোনো কাজ না। আমাদের নিজেদের ভিতরে অনেক সময় গ্রুপিং থাকে, যেহেতু বড় দল, তখন তো ফ্যাসিবাদী আমল, তখনও আমাদের গ্রুপিং ছিল।
তো গ্রুপিংয়ের একটা অংশ হিসেবে গ্রুপিংয়ের ওই সময় আমি মনে হয় আমি একটা মজার কাজ করেছিলাম, যেটি বলতে পারছি না। তো ওই কাজটি করার ফলে একটা প্রতিবাদের অংশ হিসেবে আমি একটা স্যাটায়ার করেছিলাম। এই জন্য আমাকে ওই সময় শোকজ করা হয়েছিল, আসলে বহিষ্কার কিন্তু করা হয় শোকজ, মানে জাস্ট সাবধানতা করার জন্য যে সংগঠনের ভিতর থেকে তুমি তোমার সিনিয়র নেতৃবৃন্দের সাথে স্যাটায়ার করতে পারো না, এই জন্য। এক্স্যাক্টলি। পুরো বাংলাদেশ যখন বা পুরো বাংলাদেশের মানুষকে যখন খুনি হাসিনা তার স্মার্ট বাংলাদেশের একটা স্বপ্নে বিভোর করে রেখেছিল, সেই মুহূর্তে আপনি স্মার্ট ফ্যাসিবাদ কিভাবে তৈরি হচ্ছে তা নিয়ে কলাম লিখেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এই ফ্যাসিবাদ ধ্বংস করে দিচ্ছে সেটা নিয়ে কলাম লিখেছেন। এই যে ফ্যাসিবাদী শাসনামলে স্রোতের বিপরীতে গিয়েও আপনি একটা মুক্ত বুদ্ধির চর্চা করতেন বা লেখালেখি করতেন, এই জিনিসগুলো তখন কিভাবে করতেন? কোন জিনিসটা আপনাকে প্রেরণা দিত? আপনি যে লেখাগুলো কথা বলছেন এগুলো হচ্ছে 2024 সালের নির্বাচনের পূর্বে, যখন ওরা একটা ন্যাশনাল ইলেকশন আমি নির্বাচন করে ফেলছে, তার পূর্বে তখন কিন্তু আমরা রাজপথে, অর্থাৎ এই নির্বাচনকে না করতে দেওয়ার জন্য বিভিন্ন হরতাল অবরোধ আমাদের দলের পক্ষ থেকে ডাকতো। ওই লেখাগুলো আমি কখন লিখতাম সেটা আগে বলি, যে আমি সকালবেলা ধরেন আমাদের প্রতিদিন 6টা 7টা 8টার দিকে মিছিল থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ব্যানারে। কখনো আমরা এটা কাঁটাবনে করতাম, কখনো শাহবাগে করতাম, কখনো কাঁটাবনের এই পাশে করতাম, কারণ ক্যাম্পাসের ভিতরে তখন ছাত্রলীগ সম্পূর্ণ সময় পাহারায় থাকতো, তো আমরা আশপাশে করতাম। তো ওই আমি যে একটাই করতাম তা না, আমরা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাম্পাসে একটা মিছিল করে এরপরে আবার 10টা 11টা 12টার দিকে হয় কাকরাইল মোড়, নতুবা নয়াপল্টন, নতুবা বনশ্রী, এমনকি বসুন্ধরা 300 ফিটের সামনেও কিন্তু আমি 300 ফিট না, যমুনা ফিউচার পার্কের মেইন রোডে আমি মিছিল করেছি। সেটা ছিল কেন্দ্রীয় ছাত্রদলের ব্যানারে, অর্থাৎ একই দিনে 2টা মিছিল আমি করেছি। পরবর্তীতে যখন বাসায় আসতাম আর কোনো কাজ ছিল না, কারণ তখন বাইরে ফাও আড্ডা মারা যেত না, পুলিশ ধরে নিয়ে যাবে। তো তখন বাসা বসে আমি ভাবতাম যে মিছিল মিটিং তো করলাম, ইন্টেলেকচুয়াল কিছু কাজও করি। সেখান থেকে কিন্তু স্মার্ট ফ্যাসিবাদ কীভাবে তিনি করছেন এগুলো আমি লিখতাম, এবং তখন বিএনপির বিভিন্ন পেজ থেকে, বিএনপির মিডিয়া সেল থেকে এগুলো তখন কিন্তু প্রকাশিত হতো। তো তখন আমি লিখতাম এই কারণেই যে মানুষকে শুধুমাত্র হয়তোবা মিছিল মিটিং করছি আমরা কয়েকজন, কিন্তু মানুষকে যদি ভাবানো যায়, তাদের ঘুমন্ত বিবেককে যদি জাগ্রত করা যায় এই লেখনীর মাধ্যমে, তারা যদি নিজেদেরকে রিলেট করতে পারে যে না আসলে তো আমার সাথে এটা হচ্ছে, এইভাবে এটা হচ্ছে, সেই জন্য আমি এগুলো লিখতাম। এমনকি আমি যখন এগুলো লিখছি এমনও গিয়েছে যে ভোর 7টার দিকে মিছিল করেছি, সকাল 9টায় আমার ফাইনাল পরীক্ষা। এখন আমি তো জানি যে আজকে আমি ক্লাসে গেলে, কারণ আমাদের কিন্তু ভিডিওটা তাৎক্ষণিক ভিডিও হয়ে তাৎক্ষণিক এগুলো আপলোড হয়ে যেত, বিভিন্ন মিডিয়ায় চলে যেত, যে আজকে তো আমাকে নিশ্চিত ছাত্রলীগের ছেলেরা ডিস্টার্ব দেবে। তো যেহেতু সেমিস্টার ফাইনাল পরীক্ষা, দিন শেষ সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল অনার্স 4th ইয়ারের, তো আমি দেখলাম যে এটা মিস দেওয়া উচিত হবে না। পরে আমি 9টার দিকে পরীক্ষা শুরু, আমি 9:35 পরীক্ষার দিতে ঢুকেছি, যাতে কেউ যদি দাঁড়িয়েও থাকে তারা যেন বোঝে আজকে আর আসবে না। 9:30-35 পরীক্ষা দিতে ঢুকে 1 ঘন্টার ব্যবধানে আমি কোনো রকম 4টা প্রশ্ন বা 3টা প্রশ্ন খুব দ্রুত লিখে আমি কিন্তু 10:30 10:45 থেকে বেরিয়ে যেতাম, যাতে, কারণ সবাই জানবে যে আসলেও 12টার দিকে বেরোবে, 3 ঘন্টা পরীক্ষা বা 11:30 পর বেরোবে। আর ভিতরে তো আসলে ছাত্রলীগ অনেকে ছিল, ক্লাসমেটস, কেউ যদি জানাইতেও চায় তো জানানোর তো সুযোগ কম, কারণ হয়তো বা তার ওয়াশরুমে যেতে হবে আর মোবাইল তো সামনে সব রাখা। এই জন্য আমরা কিন্তু এরকম বিভিন্ন কৌশলে পরীক্ষা দিয়ে তখন বেরিয়ে যেতাম। তার মানে পড়াশোনাটাও তখন ঠিকঠাকভাবে করতে পারেনি? শুধু পড়াশোনা না, আমরা যে সহশিক্ষা কার্যক্রম রয়েছে, যেমন আমার ডিপার্টমেন্টে তখন একটা স্পোর্টস ক্লাবের কমিটি হওয়ার কথা, ছাত্রলীগের বাধার কারণে তারা আমাকে কমিটিতে কোনো জায়গা দেয়নি। এমনকি আমার ওই ঢাকা ইউনিভার্সিটি উইমেন অ্যান্ড জেন্ডার স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার কথা, আমরা বলেছি প্রয়োজন ইলেকশন হোক, টিচার্সরাও রাজি, কিন্তু ছাত্রলীগের ওই অংশ আমার বন্ধুদের দেখে বলেছে ও যদি ইলেকশনে দাঁড়ায় হাত পা ভেঙে দেওয়া হবে। এইভাবে পরে টিচার্সরা বা ফ্যাকাল্টিজরা করেছে কি, ওই ডিপার্টমেন্টের ওই ক্লাবটার কমিটি বন্ধ করে দিচ্ছে, যে কোনো কিছু হবে না, ক্লাবের কমিটিও হবে না, ইলেকশন হবে না, কিছুই হবে না। পরবর্তীতে তো ফ্যাসিবাদ বিরোধী যে আপরাইজিংয়ের পর ওই ক্লাব আবার গঠন হলো, তখন আবার প্রেসিডেন্ট হলো। মানে যতভাবে আপনাদেরকে বাধা বিপত্তির মুখে ফেলা যায় সেই কাজগুলো করা হতো। ভাইয়া, কখনো কি এই যে বাধা বিপত্তি বা স্ট্রাগলের সময় ফ্যাসিবাদী আমলে নিজেকে নিঃসঙ্গ মনে হয়েছে? আসলে আমি যখন 24-এর ইলেকশন হয়ে যায়, ইলেকশনের পূর্বে আমি এত কষ্ট করেছি রাজপথে, এমনকি ইন্টেলেকচুয়ালভাবে, এমনকি বিভিন্ন এলাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য আমি কাজ করেছি। তখন আমি নিজে শুধু মিছিল করি না, আমার বিভিন্ন বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রদল করে, যেমন আমার বন্ধু আছে এখন সুদর্শন হলের আহ্বায়ক প্রান্ত, ওর ভাইরা যুবদল করে টাঙ্গাইলের মির্জাপুরে, তাদেরকে দিয়ে কীভাবে আন্দোলন করা যায়, কারণ ওইটা হচ্ছে একটা প্রধান সড়ক উত্তরবঙ্গের সাথে যে যোগস্থল। আমি বলেছি যে এই রাস্তা অবরোধ করে দিতে হবে,
ওরা কিন্তু তার পরের দিন সকালে এরকম গেছে রাস্তা অবরোধ করে দিছে ওর ভাইরা। তো এমনভাবে আমি পরিশ্রম করেছি, যখন দেখলাম লাস্টের দিকে আমি বুঝে ফেলছি ইলেকশন হয়ে যাচ্ছে, ইলেকশনের 7 দিন আগে আমি বুঝে ফেলছি, আমি কিন্তু তখন মেন্টালি খুব ডাউন হয়ে গেছিলাম। মানে হঠাৎ করে আমার তখন একটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার হয়ে যায়। আমি অনেক দিন এমন হয়ে গেছে যে আমি মানে নামাজে দাঁড়াতে গেছি, আমি দাঁড়াতে পারতেছি না, মনে হচ্ছে যে কখন মারা যায়, এটা প্যানিক ডিসঅর্ডার বলে। পরবর্তীতে যখন ইলেকশন হয়ে গেল, এরপরে কিন্তু আমি বাংলাদেশের প্রখ্যাত একজন চিকিৎসক আছে মেঘলা সরকার, সাইকোলজিক্যাল ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, ওনাকে দেখিয়েছি। দেখানোর পর আমি দেখলাম উনি অনেক পরিমাণ ওষুধ দিচ্ছে সবগুলো ঘুমের। পরে আমি আর ওনার ওষুধ একটাও ছুঁইনি, আস্তে আস্তে আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ মেন্টালিও কিন্তু আমরা অনেক সময় ডাউন হয়ে গেছি। মানে নিঃসঙ্গের কথা বললেন, কেননা তখন আমার অনার্স 4th ইয়ারের ছাত্র, আমার একটা ট্রানজ্যাকশনাল পিরিয়ড। আমি দেখছি যে আমি যে দলের রাজনীতি করছি সেই দলের রাজনীতি করে শুধু আমরা কিন্তু বিভিন্নভাবে সাপ্রেসড হচ্ছে, আমাদের জন্য কোনো দুয়ার উন্মুক্ত নেই। আমি দেশকে এতটা ভালোবাসি, এইখান থেকে যদি পার পেতে আমার হয় দেশের বাইরে অ্যাব্রোডে ওভারসিজ করতে হবে। সেই জন্য আমি অনেক মোরালি ডিগ্রেড ছিলাম। আর তার থেকে বড় কথা যে এত কষ্ট করলাম যে এবার নির্বাচন আটকাবো, সেটা যখন ফেল করলাম তখন আমি আসলে এই প্যানিক ডিসঅর্ডারের শিকার হয়েছিলাম। পরে আল্লাহর রহমতে 2-3 মাস পর ঠিক হয়ে গেছে। ভাইয়া, ছাত্রদল করার কারণে কি আপনার ডিপার্টমেন্টে আপনাকে কখনো অন্য চোখে দেখা হয়েছে কিনা, বা আমরা অনেক সময় দেখতে পেয়েছি অনেকের ডিপার্টমেন্টে ফ্রেন্ড সার্কেল হয়ে ওঠে না, বা বন্ধু বান্ধবরা মিশতে ভয় পায়, যে তখন তো ছাত্রলীগ ছিল, আসলে ছাত্রদলের কারোর সাথে মিশলে তাদের উপর অ্যাটাক হবে কিনা, বা এই কারণে অনেকের বন্ধু বান্ধব কম হয়েছিল। না, আমার ডিপার্টমেন্টে আসলে পুরো চিত্রটা উল্টো ছিল। আমার যে ক্লাসমেটসরা তাদের ভিতর 2-1 ছাত্রলীগ করতো, সিনিয়রও অনেকে ছাত্রলীগ করতো, তাদের ভিতর 2-1 ছাত্রলীগ করতো। এমনকি আমার ক্লাসে প্রথম দিন আমাকে আমার একজন ফ্যাকাল্টি জিজ্ঞেস করেছিল তুমি কি হতে চাও। আমি বলেছিলাম, আমি দাঁড়িয়ে সবার সামনে বলেছিলাম আমি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হতে চাই। তো আমার বন্ধুরা এখনও মজা করে যে তুই মনে আছো বলছিলি এই কথা। তো সবাই অবাক হয়েছিল এই কথা বলার পরের দিন। আসলে তখন তো সবাই কিন্তু মানে তার মতামত প্রকাশ করতে ভয় পেত। তার পরের দিনই আমার এই বন্ধু প্রান্ত এসে বলতে, দোস্ত আমিও ছাত্রদল করব, আমি তোর সাথে ছাত্রদল করব। আমি ছোটোবেলায় ছাত্রদল করতাম এলাকায়, এখানে আমি ছাত্রদল করবো। অর্থাৎ আমার বলার পরে আমার অনেক বন্ধু তারা ছাত্রদলের প্রতি ঝুঁকে গেছে। এমনকি ছাত্রলীগও যারা করে তারা আমার 2-1 তারা আমার সম্মান করতো যে দোস্ত তুই এই সময় কথা বলছিস, নিশ্চয়ই তুই পিওর ছাত্রদল। তখন ওরা আমার সাথে মিশতো বা আমরা ঘুরতাম। কিন্তু অনেক সময় আমি যাদের কথা বললাম, যারা ওই যে স্পোর্টস ক্লাবের সময় ডিস্টার্ব দিয়েছিল, তারা বেশিরভাগই কিন্তু মাস্টার্স থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের এক্স স্টুডেন্ট ডিপার্টমেন্টে তারাই বিভিন্নভাবে ডিস্টার্ব দিত। ভাইয়া, আপনার একটা ছবি আমরা দেখেছি যেটা জুলাই গণ অভ্যুত্থানের সময় বেশ সাড়া ফেলেছিল। সেটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের জুলাই 17 তারিখে আপনি গায়েবালা জানাজা যখন হচ্ছিল, গায়েবালা জানাজার কফিনটা নিয়ে আসছিলেন, তখন আসার পথে কি কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কিনা, সেই ঘটনাটা যদি আমাদের সাথে আমি share আসলে করতেন। আমার পরবর্তীতে ওই ছবিতে দেখি আমার সাথে কাদেরও আছে, তারপর আমাদের ছাত্রদলের 71 তামিম আছে, আর অনেক ছেলে আছে। আমি কিন্তু তখন কাদেরকে চিনতাম না, যেটা রিয়েলিটি। সে আমার ক্লাসমেট, কিন্তু আসলে আমাদের চলাফেরা এতটা সংকুচিত ছিল ফ্যাসিবাদ আমলে, আমি তাকে চিন্তা না। পরবর্তীতে তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। এমনকি ওই দিন আসলে বাধা শিকার কি আমরা শুনতে পারি ওইখানে দাঁড়িয়ে যে নীলক্ষেত গেটে আমাদের গায়েবানা জানাজার যে কফিন, সে কফিন পুলিশ আটকে রেখেছে। তখন আমরা বললাম, ওই কাদেরও বললো যে চলো আমরা যাই। আমরা পাশাপাশি যারা ছিলাম আমরা 4-5-6 জন যে একটা স্লোগান দিতে দিতে গেলাম, ওইখান থেকে কফিনটি নিয়ে আমরা আসলাম। আবার কাদেরকে যেমন আমি ওই দিন চিনেছি, আমি কিন্তু নাহিদ ইসলামকেও চিনতাম না। মানে এটা যে আমি নেগেটিভভাবে বলছি ব্যাপারটা এমন না। তাকে আমি চিনেছি ওই যেদিন আমাদের ছাত্রীদের উপর হামলা হলো, মহানগরের ছাত্রলীগের বিভিন্ন লোকজন এনে যেদিন ছাত্রীদের উপর হামলা হলো, সেদিন রাতে সন্ধ্যা 7টার দিকে আমি ধানমন্ডিতে আছি। হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রাকিব ভাই মেসেজ করেছেন প্রত্যেকে সন্ধ্যা 7:30টার দিকে চাংখারপুল মোড়ে অবস্থান নেবে, আরও অনেকে থাকবে। তো আমরা কিন্তু ওই দিন কিন্তু এক ধরনের কথাই রটে গিয়েছিল যে ছাত্রলীগের দখলে ক্যাম্পাস এখন। তো আমি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মতন আমি ওইখানে গেলাম, দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকে রয়েছে, এখন যারা নেতৃবৃন্দ সবাই আছে, প্রায় 150 আমরা লোকজন রয়েছি। এর ভিতর দেখলাম যে একজন ছেলে, আরও 10-15 জন ছেলে আছে, এবং তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে এইখানে কয়েকজন অবস্থান নেবে চাংখারপুল মোড়ে, আর বাকিরা অমর 21 হলে যাবে, কেন ওই হলটাই একমাত্র শিক্ষার্থীদের দখলে আছে। তো তাদেরকে নিয়ে আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে মোবিলাইজ করে আমরা চলে যাব হচ্ছে রাজু ভাস্কর্যে। তো পরবর্তীতে আমি তখন নাহিদ ইসলামকে চিনি না, পরবর্তীতে আমি আর উনি একসাথে যাচ্ছি, এবং আকরাম ভাই আছে, CF আকরাম, উনারে আমি তখন চিনি ফেসে যে আকরাম ভাই। তা আমরা একসাথে গেলাম, যাওয়ার পরে দেখলাম 21 হলের ছেলেদের সাথে ওনারা কথা বললেন, আমরাও বললাম, কিন্তু 21 হলের ছেলেরা রাজি হলেন না। তারা রাজি হলেন না এই সেন্সে, তারা বলছে দেখেন এটা একটা প্রবেশ পথ,
এই হলটা এখন সম্পূর্ণ আমাদের শিক্ষার্থীদের দখলে, কোনো ছাত্রলীগ নেই। আমরা যদি আপনাদের সাথে হেঁটে যাই ওই রাজু ভাস্কর্য পর্যন্ত, তখন কিন্তু ছাত্রলীগ এটা দখল করতে পারে। আর সেখানে যে যদি আমরা অবস্থান না নিতে পারি, তাহলে এই হলে আমাদেরকে আবার কি আপনারা উঠিয়ে দিতে পারবেন? তখন তারা গেল না, তখন নাহিদ ইসলাম, আকরাম ভাই, সবাই আমরা আস্তে আস্তে আমাদের অবস্থান ছেড়ে চলে গেলাম। কিন্তু তাৎক্ষণিক ওই সময় যে একটা প্রতিক্রিয়া দেখানো গিয়েছে, এটাও কিন্তু অনেক বড় বিষয়। এর পরবর্তীতে আমি টিভিতে আস্তে আস্তে জানতে পারলাম যে আমাদের সাথে নাহিদ ইসলামও ছিল। ভাইয়া, আরেকটি ঘটনা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে গত কিছুদিন আগে হাদি ভাইকে হত্যা করার পর কিছুদিন পরপরই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির ভাইকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। আমরা দেখেছিলাম যে মুসাব্বির ভাই ফ্যাসিবাদ আমলেও সংগ্রাম করেছেন এবং আপনিও বেশ কিছুদিন আগে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা কিছুদিন আগে মিডিয়ার সামনে বলেছেন যে তার এই ঘটনাটা, অর্থাৎ মুসাব্বির ভাইয়ের হত্যাকাণ্ডটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এই যে হাদি ভাইয়ের পরে মুসাব্বির ভাইয়ের হত্যাকাণ্ড হলো এবং তাকে সেইভাবে রিকগনাইজ করা হলো না, এইটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, বা এটা কি কষ্টজনক বা পীড়াদায়ক? আসলে বিএনপি একজন সিনিয়র নেতা যিনি বিচ্ছিন্ন ঘটনা নয় বলেছেন বলে আমার মিডিয়ার সামনে বলছেন, ওইটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন। তার কিন্তু সম্পূর্ণ বক্তব্যটি কোট করা হয়নি। পরবর্তীতে আমি তার বক্তব্যটি শুনেছি। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেছে যে এরকম বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চায় বা দীর্ঘায়িত করতে চায়। এবং তিনি কিন্তু তার পূর্বে মোসাব্বির ভাইয়ের জন্য কিন্তু এক ধরনের কী বলবো শোক প্রকাশ করেছেন, প্রতিবাদমূলক কথাও বলেছেন। অর্থাৎ আমরা যখন একটি দীর্ঘ কথা বলি, তার ভিতর কিন্তু অনেক অংশই অনেকভাবে উপস্থাপন করা যায় কাট পিস করে। তো এটা সেটারই একটি অংশ ছিল। আমি কিন্তু এটা দেখে আমি অবাক হয়েছিলাম। পরে আমি দেখলাম যে না, উনি কথাটি অন্য অঙ্গিকে বলেছে। কিন্তু আপনি ওসমান হাদি বলেন, আপনি মোসাব্বির ভাই বলেন, অথবা ছাত্রদল বলেন, অথবা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলে যে কারো মৃত্যু কিন্তু আমাদের জন্য পীড়াদায়ক। যে কেউ কারো দ্বারা আক্রান্ত হয়ে এই সময় মারা যাবে, এটা কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। কেননা আমরা সকলে ফ্যাসিবাদ বিরোধী সময় একসাথে ছিলাম। হয়তোবা সবাই রাজপথে ছিল না। কেউ যদি ফ্যাসিবাদ বিরোধী, আমি কিন্তু ফ্যাসিবাদ যোদ্ধা তাদেরকে, শুধু রাজপথে যারা ছিল তাদেরকে বলি না, যারা কাগজে কলমে লিখেছে কিন্তু রাজপথে থাকতে পারেনি, তারাও ফ্যাসিবাদ যোদ্ধা। যারা সাইবার যুদ্ধ করেছে, অর্থাৎ অনলাইনে লিখেছে, তারাও ফ্যাসিবাদ যোদ্ধা। যারা চুপ ছিল কিন্তু ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেয়নি, তারাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধা বলে আমি মনে করি। অর্থাৎ তাদের যে কারো প্রয়াণ বা যে কাউকে মেরে ফেলা এবং তার বিচার না পাওয়া, অর্থাৎ কারো বিচারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের বন্ধু সাম্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাকেও ছুরিকাঘাত করে ক্যাম্পাস প্রাঙ্গণে মেরে ফেলা হলো। এইখানে আপনি ডিবেটের জন্য বলতেই পারেন যে এটা ক্যাম্পাস প্রাঙ্গণ কিনা, কিন্তু আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি বলুন সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশের যে গেটটা কালী মন্দিরের, এখানে তো আমরা রেগুলার আড্ডা মারি অনেকেই, এটাও তো আমরা ক্যাম্পাস প্রাঙ্গণ হিসেবেই চিনি। তো এইগুলো তো অবশ্যই আমাদেরকে পীড়া দেয়। হাদি ভাই, সাম্য ভাই, তাদের মতো যারা আছেন, মুসাব্বির ভাই, তাদের হত্যার বিচার কি কখনো এই বাংলার মাটিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এতে পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী বা সংগ্রামে যুক্ত যে কাউকে মেরে ফেলার আগেও সন্ত্রাসীরা কিন্তু ভাববে। কেননা আপনি দেখুন যে আমাদের যে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র সহ যারা বিতাড়িত শক্তি তারা ভালোভাবে নেয়নি। কিন্তু আমরাই কিন্তু আমাদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সময় এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বেছে নিচ্ছি। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি আমি রাজনৈতিক দলগুলোর নাম বললেও হয় না বললেও হয়, কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন এলাকায় যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে ডেকে নেওয়া হচ্ছে, এমনকি বিভিন্ন লোককে পদ দেওয়া হচ্ছে, বিভিন্ন লোককে বিভিন্ন প্রতীক তুলে দেওয়া হচ্ছে, যেটা অত্যন্ত অন্যায়। আমরা তো এটা ভালোভাবে নেই না, এবং আমরা মনে করি যে আওয়ামী লীগের কাউকে এই সময় এই ধরনের সুযোগ দেওয়া উচিত না। কেন সুযোগ দেওয়া উচিত না? আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমরা বলেছি, বিএনপির পক্ষ থেকে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগকে নির্বাহী ক্ষমতায় নিষিদ্ধ করা অন্যায় হয়েছে। কারণ আওয়ামী লীগের নির্বাহী ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগও জামাতকে নিষিদ্ধ করেছিল নির্বাহী ক্ষমতায়, কিন্তু একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সব কিছু তো চোখের সামনেই হয়েছে, এভরিথিং প্রুভেন, কিন্তু আইনি বাধ্যবাধকতায় বিচার প্রক্রিয়াটা সম্পূর্ণ করার মাধ্যমে কিন্তু নিষিদ্ধ করা যেত। তখন এটি কী হতো যে গণতান্ত্রিক বিভিন্ন দেশের কাছে এটি একটি এক্সাম্পল হয়ে থাকতো। কিন্তু আপনি যখন নির্বাহী ক্ষমতায় এটি নিষিদ্ধ করবেন, এটা কিন্তু ফ্যাসিবাদের আরেকটি কায়দা। এই জন্য আমরা তখন বলেছিলাম যে এটি উচিত হয়নি। ঠিক একইভাবে আপনি দেখুন যে আওয়ামী লীগের, আমরা অনেকে আবার বিভিন্ন সময় বক্তব্যে বলি যে আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়া যাবে না, এটাও একটি ফ্যাসিবাদী কায়দা। কেন? আমি মনে করি যে আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়া যাবে। কখন জামিন দেওয়া যাবে? যখন সে আইনের আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে
একটা মানুষকে কখন জামিন দেওয়া যাবে? বিচার প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ না সে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারবে, অর্থাৎ নিরপরাধ প্রমাণ করার পরে আপনি দেখবেন যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে জেলে পাঠানো হয়। জেলের উপর লেখা যে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। অর্থাৎ একজন মানুষ যিনি অন্যায় করেছেন জেলের ভিতর যে সংশোধিত হয়ে বেরোবেন, জামিন তো পাইবে। একজন মানুষকে বিচার ব্যবস্থা তখনই জামিনযোগ্য মনে করবেন যখন বিচার ব্যবস্থা মনে করবে এই মানুষটি অন্যায়ের সাথে হয় নিরপরাধ ছিল অথবা অন্যায়ের সাথে যুক্ত ছিল, তিনি তার বিচার ব্যবস্থার মাধ্যমে সংশোধিত হয়েছে, এখন থেকে জামিন দেওয়া যায়। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়া পাচ্ছেন, ছাড়া পেয়ে তারা আবার অন্যায় কাজে যুক্ত হয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু সংশোধিত হচ্ছে না। কিন্তু আমি যদি খোলা চোখে বলি মোটা দাগে যে তাদেরকে জামিনই দেওয়া যাবে না, এটাও ফ্যাসিবাদের আরেকটি কায়দা। এই জন্য তাদেরকে ততক্ষণ জামিন দেওয়া যাবে না যতক্ষণ আমরা দেখব যে যারা অপরাধী তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সংশোধিত না হচ্ছে, ততক্ষণ তাদেরকে জামিন দেওয়া উচিত হবে না। ভাই, এই যে আওয়ামী লীগের জামিন দেওয়ার ব্যাপারটি যে বললেন, আমরা দেখতে পেয়েছি যে হাদি ভাইয়ের খুনি যে ছিলেন, যে শ্যুট করেছিল ফয়সাল, তাকে একজন জামিন দিয়েছেন, বা যেই আইনজীবী তার জামিনের সাথে যুক্ত ছিলেন তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলেই মিডিয়াতে পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হাদি ভাইয়ের যে আপনার শ্যুটার তা তো দেশের বাইরে, আমি যতদূর দেখলাম সবাই দেশের বাইরে না? হাদি ভাইয়ের শুটার দেশের বাইরে নাকি দেশের ভিতরে? যারা ছিল ওই যে বাইকে, তাদেরকে তো দেখা গেল দেশের বাইরে। কেউ তো অ্যারেস্ট হয়েছিল না? কেউ অ্যারেস্ট হয়নি। তাহলে জামিন দেবে? অ্যারেস্ট না হলে তো জামিন দেওয়া যাবে না। সে তাকে এর আগেও একটি মামলায় হচ্ছে জেলে ঢুকানো হয়েছিল। একটি মামলায় তিনি নিচে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। তো আপনার আদালতে কিন্তু যারা আইনজীবী তাদের কাজই হচ্ছে বিভিন্ন যারা অপরাধী আছে, অপরাধ না করলে তো আর কেউ ভাই আদালতের কাছে যায় না, তাদেরকে আইনি মোকাবেলা করা। অনেক আওয়ামী লীগের আইনজীবী বা অনেক সময় আপনি দেখবেন যে বুয়েটের একটা ঘটনা ঘটেছিল, ওই যে শহীদ আবরার হত্যাকাণ্ড, সেই হত্যাকারীর সাথে যারা যুক্ত বলে আমরা চিনতাম তাদের পক্ষে কিন্তু জামাতের শিশিরমণি দাঁড়িয়েছিল। সুতরাং আইনজীবী যারা তাদের কাজই কিন্তু আইনিভাবে মোকাবেলা করা। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনারও তো ফাঁসি হয়েছে, শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী ছিল না? ছিল কি না? তাহলে এটা কি অন্যায়? একজন মানুষের পক্ষে আইনজীবীর কাজ করবেন কি? আইনজীবীর কাজ তার যে তিনি যার জন্য দাঁড়িয়েছেন তাকে নিরাপরাধ প্রমাণ করা অথবা বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে সহযোগিতা করা। সুতরাং তাকে সহযোগিতা করেছে, এটা অন্যায় কিছু না। জনাব তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, তিনি দেশে আসার পরে ডাকসু নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছিলেন তার গুলশান কার্যালয়ে, এবং এটি নিয়ে আমরা দেখেছি অনেকেই ব্যাপারটিকে পজিটিভলি নিয়েছে, অনেকে আবার নেগেটিভলি নিয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকে আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করছেন, বিভিন্ন আক্ষেপ ছাড়ছেন, যে তারা লিখছেন জনাব তারেক রহমান ছাত্রদলের কতজন ত্যাগী নেতার সাথে আপনি এভাবে একান্তে সাক্ষাৎ করেছেন। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আপনি বললেন তৃণমূলের কথা, অর্থাৎ গ্রাসরুটে যারা পলিটিক্স করে। আসলে আমরা তো বেশিরভাগ রাজনীতি যারা করেন গত 17 বছর কিন্তু সকলে অনেক কষ্ট করেছে, সংগ্রাম করেছে, আর সংগ্রামের ভিতর থেকে গিয়েছে, এবং অনেকের পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ আমাদের নামে প্রায় 60 লক্ষ মামলা ছিল। অনেকের পরিবার তার প্রিয় পরিজনকে হারিয়েছে, অনেকে নিজের পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং এইখানে আপনার এক ধরনের আবেগ থাকা কিন্তু স্বাভাবিক। কেননা যেই নেতা যিনি বাধ্য হয়ে নির্বাসিত জীবনযাপন করেছে, কিন্তু তার ডাকে পুরো বাংলাদেশের বিএনপি ঐক্যবদ্ধ ছিল, তার সাথে দেখা করার অভিপ্রায় কিন্তু সকলেরই থাকে। সুতরাং আবেগের বশবর্তী অনেকে অনেক কিছু লিখতে পারে, কিন্তু তারেক রহমান তো বিএনপির একার সম্পদ নয়। জিয়া পরিবারে কেউই আমি মনে করি বিএনপির একার সম্পদ নয়, তারা পুরো বাংলাদেশের সম্পদ। তারেক রহমানকে আমরা ধরে নিচ্ছি তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ নির্বাচিত হলে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে তিনি শুধু আমাদেরকে নিয়ে কাজ করবে না। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠনের সময়। দেশ পুনর্গঠনের সময় তারেক রহমান যে শুধু বিএনপি নেতাকর্মীদের নিয়ে কাজ করবে বিষয়টি এমন নয়, বাংলাদেশে যতগুলো স্টেক রয়েছে সকলকে নিয়ে কাজ করবে। বরং আমি মনে করি ডাকসু নেতৃবৃন্দ, এমনকি শিবিরের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, তাদের সাথে তারেক রহমান বসে তিনি প্রমাণ করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরবর্তী সময়ে যে কাঙ্ক্ষিত প্রধানমন্ত্রী আমরা চাই, সেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি শতভাগ প্রস্তুত। কেননা তার 2 দিন পূর্বেও কিন্তু ডাকসুর নেতৃবৃন্দ এবং শিবির নেতৃবৃন্দ তারেক রহমানের নামে অনেক কথা বলেছেন, অনেক বিষেধঘাত ছড়িয়েছেন, অনেক কনস্ট্রাকটিভ সমালোচনা করেছেন, আবার অনেক সময় বেশিরভাগই কিন্তু অযৌক্তিক সমালোচনা করেছেন। কিন্তু তারেক রহমান প্রমাণ করেছেন যে আমার নামে যে যত সমালোচনাই করুক না কেন, এক টেবিলে বসে বাংলাদেশের সাথে আমরা যে কোনো আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত আছি। অর্থাৎ এটাকে আমি খুবই অপটিমিস্টিকভাবে দেখেছি, এবং আমি মনে করি আমরা দীর্ঘদিন তারেক রহমানকে যেভাবে দেখেছি, তার নেতৃত্ব যেভাবে দেখেছি, আমি মনে করি এটি তারেক রহমানের চিরাচারিত নেতৃত্ব।
তার মানে আমরা আগামীর বাংলাদেশে যেরকম প্রধানমন্ত্রী চাই সেরকম প্রধানমন্ত্রী সেটা হিসেবে তিনি প্রমাণ করছেন। প্রমাণ করেছেন। ভাই পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখেছিলাম যে জনাব তারেক রহমান যখন দেশে এসেছেন তখন তার গাড়ির বহরের সামনে জাবির ভিসি এসে যখন দাঁড়িয়েছিলেন তখন জাহাঙ্গীরনগরের ভিসিকে পুলিশ প্রোটোকল ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। তো সেই জায়গাতে আবার কিছুদিন পর আমরা দেখেছি আপনি যখন আপনার এই অসুস্থতা নিয়ে তার গাড়ির বহরের পাশে দাঁড়িয়েছিলেন, জনাব তারেক রহমান কিন্তু আপনাকে নিজে থেকে ডেকে নিয়েছিলেন। তো এই ঘটনাটা বা আপনার কি নিজেকে এটাতে ব্লেসড মনে হয় কিনা? আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি যে কাহিনীটি হচ্ছে, উনি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি অ্যাজ এ নাগরিক হয়তো বা তারেক রহমানের দিন প্রথম যাচ্ছিলেন অ্যাজ এ নাগরিক, তারও ভিসি হইলেও তিনি একজন ভিসি, তার পদ এটা, তারও কিন্তু জন আকাঙ্ক্ষা আছে, মনের আকাঙ্ক্ষা আছে, তিনি তারেক রহমানকে এক পলক দেখতে চাইতেই পারেন। আমার কিন্তু তিনি যদি দূর থেকে দাঁড়িয়ে দেখতেন বিষয়টা আরও ভালো হতো, কিন্তু আমার মনে হয় তিনি গাড়ি খুব কাছে গিয়েছিলেন। আর যারা নিরাপত্তা রক্ষী তারা কিন্তু জানে না কে কোথায় ভিসি, সুতরাং এখানে একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, এই বিষয়টি ভিন্ন। আর জাবির ভিসির যদি ভিসির জায়গা থেকে বলেন, ভিসির জায়গা থেকে ওনার উচিত ছিল একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। উনি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি যাইতেই পারেন, উনি এবার রাজপথে না গেলেও পারতেন, কিন্তু অ্যাজ এ নাগরিক উনি যাইতেই পারেন। আর আমার বিষয়টি, আমি একটি দলের কর্মী, আমি তারেক রহমান যখন এসেছেন তার জনসভায় আমি যেতে পারি না, তার পায়ে তখন ফুল লেগ প্লাস্টার ছিল। পরবর্তীতে আমার পায়ে যেদিনই হাফ লেগ প্লাস্টার করেছে, আমি একটু মুভ করতে পারছি ক্লাসে, তো আমি ভাবলাম যে আজকে গুলশান অফিসের ওখানে যে তারেক রহমানের সাথে একটু দেখা করব। তো আমি গিয়েছি, এখানে যারা সিএসএফ ছিলেন তারা আমাকে অনেকেই বলেছেন আপনি অফিসের ভিতর যান, কিন্তু সেই মুহূর্তে তারেক রহমান বেরিয়ে যাবেন। তো আমার মনে হয়েছে যে আমি তো তার কাছ থেকে সময় নিয়েও আসিনি বা অ্যাপয়েন্টমেন্টেরও না, আমার যাওয়া উচিত হবে না বা কোনো চেষ্টা করা উচিত হবে না, রাস্তায় থাকি, উনি যখন বেরোবেন দূর থেকেই সালাম দিব। তো আমরা যখন দাঁড়িয়েছি তখন উনি আমাকে দেখে উনি অবাক হয়েছেন যে ওইখানে কেন, কারণ তার কয়েকদিন আগে আমার যখন পা ভেঙে গিয়েছে উনি এটা জানতে পেরেছেন, আমাদের বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার খোঁজখবর নিয়েছেন, এমনকি আমি যে হসপিটালে ভর্তি ছিলাম সেখানে ভালো ডক্টরকে উনি সব প্রেসক্রাইব করেছেন, সাজেশন করেছেন। এমনকি তারেক রহমান উনি আমার পা ভাঙার কয়েকদিন পর মেসেজ করেছেন যে তোমার পায়ের অবস্থা কী। তো ওই দিন উনি যখন দেখেছেন, আমাকে দেখে অবাক হয়েছেন, তখন উনি আমাকে ডেকেছেন। তো কাছে দেখে উনি জিজ্ঞেস করেছেন পায়ের অবস্থা কি, তুমি কেন আসলে এত ভিড়ের ভিতরে, আর এখান থেকে খুব সাবধানে যাও যাতে পড়ে না যাও, ডাক্তার বলেছে কবে নাগাদ কী হবে। এইগুলোই আসলে অ্যাজ ইউজুয়াল কথাই হয়েছে। তার মানে একজন কর্মী হিসেবে একজন নেতা যে আপনাকে ওই জায়গা থেকে দেখে খেয়াল করেছেন, এই জিনিসটাতে বা এই ফিলিংটা আপনি নিজেকে ব্লেসড মনে করছেন? অবশ্যই, কারণ আমরা যার জন্য যাকে দেখে রাজনীতি করি তার সান্নিধ্য পাওয়া তো অবশ্যই আমাদের জন্য গৌরবের, গর্বের এবং ভালো লাগার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেখেছি যে জনাব তারেক রহমান যখন হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছিলেন তখন পাশে ছাত্রদল মনোনীত ভিপি এবং এজিএস প্রার্থী আবিদ ভাই এবং মায়েদ ভাই ছিলেন, কিন্তু তখন আপনি সাথে থাকতে পারেননি। আপনার অসুস্থতার কারণে নাকি অন্য কোনো কারণ? ওই সকালে আসলে আমাদের তিনজনের সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আমি অসুস্থতা, আমি খুলনায় ছিলাম তখন, যার জন্য আমি আসতে পারিনি। ভাই সামনে যেহেতু নির্বাচন আসছে, এজন্য নির্বাচন কেন্দ্রিক কিছু প্রশ্ন করতে চাই। জনাব তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করার মাধ্যমেই তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী যাত্রা শুরু করেছেন। এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? না, আসলে দীর্ঘ ঐতিহাসিকভাবেই বা বিএনপির যে কোনো নির্বাচনী প্রচারণার পূর্বেই বিভিন্ন ঐতিহাসিক যেই যারা বিভিন্ন ইসলামের পথ প্রদর্শক ছিলেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু শুরু করেন। এটা বেগম খালেদা জিয়াও করতেন। তো সেজন্য আমার মনে হয়েছে সিলেট যেহেতু উলিয়া শহর, 360 আউলিয়া শহর বলা, এই জন্যই, এবং বিএনপির একটি ঐতিহাসিক ইতিহাস এখানে রয়েছে, যার কারণেই তারেক রহমান সেখানে গিয়েছেন এবং সেখান থেকে শুরু করেছেন। ভাই এর পরবর্তীতে তিনি যখন সিলেট থেকে মুভ করে নরসিংদীতে গেলেন তখন কিন্তু জনাব তারেক রহমান একটা মন্তব্য করেছিলেন যে জামায়াতে ইসলামীর শিরকের কারণেই বাংলাদেশে এখন এত বড় বড় ভূমিকম্পগুলো সংঘটিত হচ্ছে। তো এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? সেই সাথে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে জামাতের ওপরে এত ক্ষিপ্ত বা ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ বা কিছু আছে কিনা? না, আসলে উনি যে কথাটি বলেছেন, উনি বলছেন যে জামাত বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। উনি কিন্তু বক্তব্যের প্রথমে এটা বলেছে। তখন উনি বলেছেন যে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিককে, জনগণ বলছে আল্লাহ। উনি বলেছে যে জিনিস দেওয়ার মালিক আল্লাহ, সেই জিনিস কি কোনো মানুষ দিতে পারে কি না, সেই জিনিস যদি কোনো মার্কা বা মানুষ দিতে পারে তাহলে সেটা কিন্তু প্রতিযোগিতা হচ্ছে, অর্থাৎ ইসলাম এটা শিরক হচ্ছে, এবং শিরকির কিন্তু বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। তখন তিনি বলেছেন তাহলে আমরা যদি বলি এই সব কথার কারণেই শিরকি হচ্ছে, তা জামাত যে বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এই সব কারণে আল্লাহ মানে আমাদের উপর আল্লাহ অসন্তোষ প্রকাশ করে ভূমিকম্প দিচ্ছে,
আমরা যদি এটা বলি তখন কি হবে, উনি এটা বলেছেন, উনি বলছে না যে এটাই হয়েছে, উনি বলছে আমরা যদি এটা বলে থাকি তখন কি হবে। এই যে জামাত যে তাদের একটা ধর্মীয় কার্ড বা এই টাইপের কিছু একটা নিয়ে, বা তারা দেখা গিয়েছে যে গ্রামগঞ্জের মহিলাদের কাছে তাদের জামাতের যে মহিলা প্রার্থীরা আছে তারা গিয়ে একটু তাদেরকে বলার চেষ্টা করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, বা এই যে মানুষের ধর্মীয় আবেগটাকে ব্যবহার করা, এই জিনিসটাকে কিভাবে দেখছেন? না, আসলে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে, আমরা যারা মুসলিম, যারা ইসলামী রিলিজিয়নে বিশ্বাস করি, মুসলমান কিন্তু আমরা, আমার চোখে, এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, যে আমরা কেউ বিলিভার্স, কেউ প্র্যাকটিসিং। বিলিভার্স হচ্ছে ধরেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রেগুলার, উনি প্র্যাকটিসিং মুসলিম। আর যে বিলিভার্স, সে হচ্ছে আমি বিশ্বাস করি, সব কিছুতে বিশ্বাস করি, হয়তো বা আমার রেগুলার পারফর্ম করা হয় না। আর এক পক্ষ এখন আছে যারা আমরা বিশ্বাস করি কিন্তু আমরা জানি না, হয়তোবা কোরআনের ভাষা আরবি আমরা অনেকেই অনেক সূরা মুখস্থ, কিন্তু আমরা বাংলা জানার প্রয়োজনীয়তা মনে করি না, কিন্তু এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন, কারণ কোরআনে কী বলা হচ্ছে এটা আমাদের জানা প্রয়োজন। তো বাংলাদেশে ক্ষুধা এবং দারিদ্রতা সমস্যা এত প্রকট, মানুষ তো তার নিত্যনৈমিত্তিক দৈনন্দিন জীবিকা নির্বাহ করতেই নাজেহাল, সেইগুলো জানার চেষ্টা করবে কীভাবে। এই জন্য প্রান্তিক অঞ্চলে যারা ধর্মভীরু, তাদের কাছে যখন একজন হেজাবি নেকাবি যাচ্ছেন, কেননা হেজাব নেকাব এগুলো কিন্তু আমাদের ইসলামের একটা ট্র্যাডিশন আপনি বলতে পারেন, তারা যখন যাচ্ছে তারা ভাবছে যে না, এই মানুষটা আমাকে বলছে ইসলামের কথা, ধর্মের কথা, অনেকে কোরআন শরীফ ছোঁয়া শপথ করাচ্ছে, বা অনেকে বলছে এখানে ভোট দিলে জান্নাতে যাব, তো তারা একটা ধর্মভীরুতার জায়গা থেকে কিন্তু এটা মানছে। তো এইটা আমার মনে হয়েছে যে ধর্মকে ব্যবহার করা। আর একটা কথা হচ্ছে ধর্মের অপব্যবহার, ব্যবহার তো নয়, অপব্যবহার। কেননা আপনি ধর্মে যেটা বলাচ্ছে সেটা বলেন না ভাই, যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাবেন, কিন্তু আপনি যদি বলেন আমি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, এটা ধর্মের অপব্যবহার, অর্থাৎ মিসগাইডেড করছে। আর আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ হয়তো এটা দেখবে, তাদেরকে পৌঁছাইতে চাই যারা মিসগাইডেড হচ্ছে। কোনো ব্যক্তি যদি শিরকের সাথে যুক্ত থাকে এবং তার কথা যদি আর একজন প্রভাবিত হয়ে সেই কাজ করে, সেও কিন্তু শিরকের সমমর্যাদা সম্পূর্ণ অন্যায় করছে। এই জন্য আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে যে জিনিসের মালিক আল্লাহ, সেটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। আর আপনি দেখছেন গত কয়েকদিন ধরে এনআইডি নাম্বার, ঢাকা শহরের মতন জায়গায় যদি হয়, গ্রামে কি হচ্ছে যে একটা মানুষের এনআইডি, আমি কি আপনার এনআইডি কার্ডের নাম্বার নিতে পারি, চাইতে পারি? এটা তো পার্সোনাল একটা বিষয়। এরপর মোবাইলের বিকাশ নম্বর, অর্থাৎ আমরা যেগুলো চাই না, যে অর্থের বিনিময়ে ভোট কেনা অথবা বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ভোট নেওয়া, এইগুলো কিন্তু অত্যন্ত অন্যায়। তো এইগুলো যেন না হয়, এগুলোর জন্য আমরা হয়তোবা পলিটিক্যাল রেটোরিক্যাল বিভিন্ন বক্তব্য দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু কার্যকরীভাবে বন্ধ করা উচিত এবং এটা নির্বাচন কমিশনের দেখা উচিত বলে আমরা মনে করি। জনাব তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে জাইমা রহমান বাংলাদেশকে নিয়ে তার একটা ভিশন বা তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নের কথা আমাদেরকে জানিয়েছেন। তিনি কেমন বাংলাদেশ দেখতে চান, নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চান, এই ধরনের কথা তিনি আমাদেরকে বলেছেন। আমরা কিন্তু এইরকমভাবে আরাফাত রহমান কোকো সাহেবের যেই 2 কন্যা আছে তাদেরকে রাজনীতিতে এখনও পর্যন্ত সেভাবে এনগেজড হতে দেখতে পারিনি। তাহলে কি আমরা বলতে পারি যে জনাব তারেক রহমান সাহেবের কন্যা জাইমা রহমানই পরবর্তীতে জিয়া পরিবারের কর্ণধার বা কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন? আসলে দেখুন, একটি পরিবারে তারা 2 ভাই, একজন মারা গিয়েছেন, 2 কন্যা সন্তান রেখে গিয়েছেন, আর একজন জীবিত আছেন এবং একটি কন্যা সন্তান তার রয়েছে। আপনি দেখবেন বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু তার সাথে সার্বক্ষণিক শর্মিলা রহমান থাকতেন, এবং অনেক সময় ঈদ করতে তার 2 কন্যা, প্রয়াত কোকো রহমানের 2 কন্যা আসতেন। আমার নিজের পরিবারে আমার 7 চাচা, 2 ফুপু। আমার পরিবারে কিন্তু আমি রাজনীতি করি আর আমার চাচা রাজনীতি করে। আমার আব্বারা যে 7 ভাই, বাকি 6 জন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ তারা পলিটিক্যালি ইন্টারেস্টেড না। ঠিক একইভাবে আমার অনেক কাজিনস রয়েছে, তারাও কিন্তু পলিটিক্যালি ইন্টারেস্ট না, দে আর পলিটিক্যালি কনসার্নড বাট নট ইন্টারেস্টেড। আমার মনে হয়েছে যে আপনার হয়তোবা যারা সামনে আসছে না তারা হয়তোবা পলিটিক্যালি কনসার্নড বাট ইন্টারেস্ট না, কারণ এটা একটা আগ্রহের বিষয়। আর জাইমা রহমানের যে বিষয়টি হচ্ছে, উনি গত 17 বছর তো দেশে বাইরে ছিলেন, ব্যারিস্টারি কমপ্লিট করেছেন, এবং এমনকি ওইখানে উনি রেগুলার কিন্তু ল প্র্যাকটিসও করতেন। এমনকি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় কিন্তু তিনি বৈশ্বিকভাবে যারা ফরেনার বাংলাদেশি রয়েছে, যারা ইমিগ্রেন্ট, যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে তিনি তাদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন।
যারই কারণে কিন্তু আপনি দেখবেন 5ই আগস্টে তারেক রহমান যখন নাহিদ ইসলাম আসিফদের সাথে মিটিং করেন তখন কিন্তু তিনি তার মেয়েকেও উপস্থিত রেখেছিলেন এবং তিনিও কিন্তু জেনজির একটি অংশ জাইমা রহমান, যার জন্য আমার মনে হয়েছে বর্তমান যারা রয়েছে ইয়াং জেনারেশন তাদের ভিতর তার একটি প্রভাব রয়েছে এবং তিনি যে এখনই পলিটিক্যালি অ্যাম্বিশাস বিষয়টি এমন নয়, কিন্তু তিনি পলিটিক্যালি কনসার্ন এবং তিনি প্রথমে এসে কিন্তু আপনি দেখবেন যে উইমেন শেপিং দ্য ন্যাশন নামক একটি শীর্ষক সেমিনারে যুক্ত হয়েছে এবং তিনি তার চিন্তাভাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমি সব জানি না বা আমি এমন কোনো ব্যক্তি নয় যিনি সব সমাধান জানি, আমি এসেছি শিখতে, বুঝতে এবং জানতে। অর্থাৎ ওইখানে অনেক উইমেন লিডার্স ছিলেন তিনি যেহেতু এতদিন দেশের বাইরে ছিলেন, পশ্চিমা একটি বিশ্বে ছিলেন, সেখান থেকে অনেক কিছু শিখেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশের নারীদের কল্যাণে কী করা যায় সেটা নিয়ে তার মতামত প্রত্যয় করেছেন। সুতরাং আমরা আসলে কে কর্ণধার হবে এটা তো সময় বলে দিবে। এখন পর্যন্ত যেহেতু তারেক রহমান রয়েছেন, সুতরাং তারেক রহমানই বিএনপির কর্ণধার, জিয়া পরিবারের কর্ণধার বলে অনুমান করছি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এই যে জেনজির কথা আসলো বা জাইমা রহমানের কথা আসলো, আমরা কিন্তু দেখেছি যে জাইমা রহমানের যেই বিড়াল আছে জেবু, তো তাকে নিয়েও বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং জেনজি কিন্তু এই বিড়ালকে খুব ভালোভাবেই নিয়েছিল বা জেবু দ্য ক্যাট নামের একটা পেজও খোলা হয়েছে তার নামে। তো এই যে জেবুকে বাংলাদেশের রাজনৈতিক বা মানে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের অ্যাটমসফিয়ারে পরিচয় করিয়ে দেওয়া, এটা কি জেনজিকে আকৃষ্ট করার কোনো একটি পন্থা ছিল বা কোনো কিছু ছিল না? আসলে আপনি হয়তো বা আপনি বা অনেকেই হয়তো দেখছে রিসেন্ট, কিন্তু আমরা জেবু সম্পর্কে জানি আরও অনেক আগে থেকে। যখন তারেক রহমানের একটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে তার একটি মতামত লিখিত প্রকাশিত হয়েছিল প্রেসের মাধ্যমে, সেইখানে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি পশু পাখির প্রতি তার প্রেম ভালোবাসা আছে কিনা। তখন তিনি বলেছেন অনেক ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা কুকুরও আমরা পুষতাম, সেটির নাম বলেছিলেন কি যেন আমার মনে নেই, এবং বলেছিলেন এখনও আমার বাড়িতে একটি বিড়াল আছে তার নাম জেবু। সেই প্রথম আমরা জানতে পারি। এরপরে বিবিসি বাংলায় তিনি যে প্রথম বাংলাদেশি কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দেন, সেখানেও তাকে পশু পাখি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছেন যে আমার একটা বিড়াল আছে নাম জেবু। এমনকি তিনি পূর্বেও গত 17 বছর যখন বিভিন্ন সময় স্কাইপে মিটিং করতেন, আমরা দেখেছি তার কোলের উপরে এসে বিড়াল বসে গেছে, তার টেবিলের উপরে এসে বিড়াল, কারণ বিড়াল তো ছোটাছুটি করে বসে গেছে। তো বিড়াল তো তিনি পোষেনি এবং বিভিন্ন সাক্ষাৎকারের প্রসঙ্গক্রমে সেটি চলে এসেছে। এবং জেনজি ইয়াং জেনারেশন যেহেতু পশুপ্রেমী, তার পশু পাখিকে কেয়ার করতে পছন্দ করে, তো এটা সামহাউ রিলেটেড হয়ে গিয়েছে, কিন্তু এটা ইন্টেনশনালি কিছু নয়, এটা আনইনটেনশনালি ছিল, পরবর্তীতে রিলেটেড হয়ে গেছে। ভাইয়া, আজকে তো 24শে জানুয়ারি, আজকে প্রয়াত জনাব আরাফাত রহমান কোকো সাহেবের মৃত্যুবার্ষিকী এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, কবর জিয়ারত করেছেন জনাব তারেক রহমান। কিন্তু সারা দেশে বা তৃণমূল বিএনপিতে তেমনভাবে খুব জোরে সোরে আমরা কোনো উপলক্ষ বা কোনো অনুষ্ঠান কোনো কিছুই দেখতে পাইনি। এমনকি আজকে আপনার ফেসবুক পেজ থেকে আমরা তেমন কোনো স্ট্যাটাস বা পোস্ট দেখতে পাইনি। তো আরাফাত রহমান কোকো সাহেব কি ধীরে ধীরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়ে যাচ্ছেন? না, হারিয়ে যদি যেত তাহলে তো আপনি আজকে এই প্রশ্নটা করতেন না। আরাফাত রহমান কোকো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। প্রথমত তিনি তার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক কার্যক্রম করেছেন কেউ দেখাতে পারবে না। তিনি ছিলেন ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্ব। আজকে আপনি আশরাফুল, তামিম, সাকিব, যাদের কথাই বলেন, মাস্টারফিজ যাদের কথাই বলেন, এই যে বাংলাদেশে হাই পারফরমেন্স যে টিম, সেই টিমকে কিন্তু ইনভেন্ট করেছিলেন তিনি। এই যে আপনার একদম তৃণমূল থেকে একজন প্লেয়ারকে সামনে আগিয়ে নেওয়া, এটির কিন্তু তার মস্তিষ্ক থেকে এসেছে, এটা সব প্লেয়ার স্বীকার করবে। এমনকি আমি একটি ইন্টারভিউ দেখছিলাম যে একজন ফটোগ্রাফার কোনো একটি পত্রিকার, তিনি বেগম জিয়ার 90 সালে তার একটি ছবি তুলেছিলেন। বেগম জিয়ার মৃত্যুর পর তার সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তিনি বলছেন যে সামরিক সময় চলছে, তো গিয়েছি, সেখানে অনেক সমস্যা। তারেক রহমান পলিটিক্যালি কনসার্ন, বেগম জিয়াও কনসার্ন, বাট আরাফাত রহমান কোকোকে দেখলাম তার এমন ভাবতে যেন কিছুই হয়নি। অর্থাৎ তিনি পলিটিক্যালি কখনোই কনসার্ন, মানে পলিটিক্যালি তার ইন্টারেস্ট ছিল না। এই জন্য আপনি রাজনীতি থেকে তিনি হারিয়ে যাচ্ছেন বিষয়টি এমন না, কিন্তু তার মৃত্যু কিন্তু রাজনৈতিক। অর্থাৎ যখন 111 সরকার আসলো, ভারতের মদতপুষ্ট সরকার, সেই সরকার এসে কিন্তু জিয়া পরিবারের যেহেতু 2 সন্তান রয়েছে, পরবর্তী নেতৃত্ব কীভাবে ভেঙে দেওয়া যায় তারই কিন্তু একটি নীল নকশা স্বরূপ তাদেরকে আটক করে এবং তাদের উপর নিদারুণ নির্যাতন করে, এবং সেই নির্যাতিত অবস্থায় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আরাফাত রহমান কোকো মারা যান। অর্থাৎ ফ্যাসিবাদের শিকার কিন্তু তিনিও জিয়া পরিবারের সন্তান হিসেবে।
সুতরাং আমার মনে হয় যে আজকে বিএনপি বিভিন্নভাবে পালিত করেছে, কিন্তু আমাদের গত 17 বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগের কেউ একজন মারা গেলে তাকে এমনভাবে পূজনীয় ব্যক্তিত্বে রূপান্তরিত করা হয়েছে, অর্থাৎ একটা উপলক্ষ তৈরি হয়ে যেত। কিন্তু আমরা চাই বাংলাদেশের মানুষ নর্মালি একজন মানুষের প্রয়াণ ঘটেছে, পৃথিবীতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, জন্মিলে মরিতে হবে। অর্থাৎ মৃত্যুর পর যেন মানুষটিকে মনে করে যে না, মানুষটি ভালো ছিল, সেই মানুষটির জন্য যেন নীরবে নিভৃতে মানুষ দোয়া করে। এই মানুষটির দোয়াকে কেন্দ্র করে যেন নতুন কোনো চাঁদাবাজি বা উপলক্ষের মাধ্যমে মানুষকে কষ্ট না দেওয়া হয়। আজকে সারাদিন যদি সারা বাংলাদেশে আরাফাত রহমান কোকোর ভাষণ বাজানো হতো বা তিনি একটা কাজ করছেন সেটি শোনানো হতো, তখন কি আপনারা বলতেন যে রাজনৈতিকভাবে তিনি জেগে আছেন? কিন্তু এটা হয়নি বলে আমরা গত 17 বছর দেখেছি যে কারো একটা মৃত্যু হলে এটা এনে একটা পূজা করে একটা উৎসব, মানে উৎসব মুখর পরিবেশ তৈরি করা হতো, একটা উপলক্ষ তৈরি করে মানুষের পকেট কাটা হতো এবং গ্রামে গ্রামে খিচুড়ি খাওয়ানো হতো মানুষের পকেট কাটা টাকা দিয়ে। যেহেতু এই প্র্যাকটিস এখন নেই, এই জন্য আপনাদের মনে হচ্ছে যে হয়তো তিনি হারিয়ে গেছেন, কিন্তু তিনি হারিয়ে যাননি। তাকে সকলেই স্মরণে রেখেছেন, সকলে দোয়া করছেন, নীরবে নিভৃতে তার জন্য দোয়া হচ্ছে। শুধু ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বের হয়ে এসে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এমনকি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী গেল এই যে 19শে জানুয়ারি, কয়েকদিন আগে গিয়েছে। আপনারা কি বড় কোনো উপলক্ষ দেখেছেন? দেখেননি। কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্গ সংগঠন তার কবরে ফুল দিয়েছি, দোয়া করেছি, তার জন্য অনেকে চ্যারিটেবল অনেক কাজ করেছে। কিন্তু ওই যে উপলক্ষ করা, চাইলে তো জিয়াউর রহমান হাজার হাজার বক্তব্য বাজিয়ে দেওয়া যেত, কিন্তু এগুলো কিন্তু বিএনপি বা জিয়া পরিবার কখনো পছন্দ করে না। আমরা চাই বাংলাদেশে এই নতুন রাজনৈতিক যে ধারা আছে সেই ধারাটা অব্যাহত থাকুক। আপনি যদি অনুমতি দেন আপনার ব্যক্তিগত জীবন থেকে কিছু প্রশ্ন করতে চাই। ভাইয়া, আপনি প্রতি বছর 14 নভেম্বর আসলে স্মৃতিকাতর হয়ে ওঠেন। আমরা দেখেছি যে বেশ কিছু বছর ধরে আপনি 14 নভেম্বরে কাউকে একজনকে উপলক্ষ করে একটা ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে স্ট্যাটাস দিতেন। তো আমরা কি জানতে পারি যে কাকে আপনি জন্মদিনের উইশ করেন প্রতি বছর 14 নভেম্বর? 14 নভেম্বর কার বার্থডে আমার এটা মনে নেই, এটা মানে খুব আগে দিছি। 2021, 22, 23 3 বছরে আমরা ক্রমাগতভাবে দেখেছি আপনি 14 নভেম্বর আসলে কাউকে উইশ করতেন। তখন আমি একজনকে পছন্দ করতাম, ব্রেকআপ হয়ে গিয়েছিল, এই জন্য মনে হয় 14 নভেম্বর তখন লিখতাম। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু হিল হয়ে যায়, এখন আর মনে পড়ে না, তাই লিখি না। কিছুদিন আগে জনাব তারেক রহমানের জুতোর তলাক হয়ে গেছে এরকম একটি পোস্ট আপনি শেয়ার করেছিলেন, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে বা গণমাধ্যমে তারেক রহমানের ছেঁড়া জুতো বা তলাক হয়ে যাওয়া জুতো এইরকমভাবে বেশ কিছু মিডিয়াতে উঠে এসেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে একজন লিখেছেন যে সেই জুতা নাইকি থেকে কেনা এবং সেই জুতার দাম 10,000 টাকারও বেশি। তো এই ঘটনা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? আসলে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, আমি দেখলাম ফেসবুকে একজন একটি ভিডিও ছেড়েছে তারেক রহমানের জুতার নিচে ক্রিম কালার হয়ে গেছে, অর্থাৎ ক্ষয়ে যাওয়া কালার। পরবর্তীতে আমি কিন্তু ওই সময়, এবং নাইকি জুতাটা নাইকির ছিল, আপনি ঠিকই বলেছেন, আমি নেটে সার্চ করে দেখলাম এই জুতাটা নাইকির জুতা এবং তার নিচে ডিজাইনটা হচ্ছে হোয়াইট কালারের, এবং জুতাটির দাম 10,000 প্লাস বাংলাদেশি টাকায়। তো আমি তখন লিখেছি যে তারেক রহমান 10,000 টাকা দামের একটি জুতা পরেছে এবং তার জুতার তোলা ক্ষয়ে গিয়েছে, কিন্তু তিনি অন্য কোনো জুতা না নিয়ে এই জুতাই ব্যবহার করছেন। আর আমি ক্ষুদ্র একজন মানুষ, আমি এর থেকেও দামি জুতা পরি। সুতরাং আমার নেতাকে আমি দেখলাম যে তিনি চাইলেও অনেক দামি জুতা কিনতে পারেন, কিন্তু তিনি 10,000 টাকা দামের একটি জুতা পরছেন। সুতরাং এরা জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত, এইটুকু আমি লিখেছিলাম। এখন অনেকে লিখেছে যে জুতার নিচে কালার ডিজাইনই এইটা, হ্যাঁ ডিজাইন এইটা, কিন্তু হোয়াইট কালার। আপনি দেখবেন যে হোয়াইট কালার অনেক কিছু দীর্ঘদিন ইউজ করার পরে সেটা ক্রিম কালার হয়ে গেছে। তো আমি কিন্তু ভুল কিছু লিখিনি, হয়ে গেছে, কিন্তু পলিটিক্যালি বিভিন্ন কাউন্টার দেওয়ার জন্য অনেকে সেই লাইনটা জুড়ে দিয়ে যে জুতা তত্ত্ব নিয়ে আবিষ্কার হলেন হামিম, হ্যাঁ তেন অনেক কিছু লিখেছে। আমি একটা মানুষকে পছন্দ করি, একটা মানুষকে আদর্শ মনে করি, তার যে কোনো কিছুই আমার ভালো লাগবে। তো আমি তার লাইফস্টাইলটাকে বোঝার চেষ্টা করেছি। বাংলাদেশের অনেক স্টুডেন্ট রয়েছে, আপনি আসিফ মাহমুদ এয়ার জর্দানের জুতা পরে 20, 25, 30 হাজার টাকা দামের। তা আসিফ মাহমুদ, তুমি 2 দিন আগে ভাই সাইকেল চালায় চলতা, 5ই আগস্টের পরে তুমি এয়ার জর্দানের 20, 25 হাজার টাকা জুতো পরো। তারেক রহমান জিয়া পরিবারের সন্তান, এত বড় একটা সংগঠনের নেতা, সে 10,000 টাকা দামের জুতো পরে, এটাকে আমি তুলনা করতে পারি না? হ্যাঁ বলতে পারেন 10,000 টাকাও অনেক, কারণ সে যদি একটা 2,000 টাকা দামের স্যান্ডেল পরতো হয়তো বা তারা অনেকেই বলতো এটা লোক দেখানোর জন্য পড়ছে। মানুষের তো ক্রিটিসিজম করার, সবকিছু নিয়ে সমালোচনা করতে হবে, এই জন্য। কিন্তু আমার যেহেতু তাকে ভালো লাগে, আমি আমার জায়গা থেকে আমার অভিব্যক্তি প্রকাশ করেছি। তার আরো বেশি দামি জুতা পরার সক্ষমতা ছিল, কিন্তু তিনি 10,000 টাকার দামের জুতা ব্যবহার করছে এবং সেটি ডিসকালার হয়ে গিয়েছে,
এটাই প্রকাশ করেছি। ভাই কিছুদিন আগে আরও একটি ঘটনা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেটি ছিল যে এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়েছে। তো সেখানে দেখা গিয়েছে যে যেই পোস্টটি আপনিও শেয়ার দিয়েছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমেও এসেছিল, যেই পোস্টে শেয়ার দেওয়া হয়েছিল সেখানে যেই ছেলেটি ছিল সে আসলে মূলত পরবর্তীতে দেখা গিয়েছে সে বিএনপি রাজনীতির সঙ্গে এখানে 3 জন ছেলে ছিল, তার ভিতরে একজন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত, খুলনায়। আর সেটা পরে এসেছে। আমি যখন শেয়ার করেছি আমি দেখলাম যমুনা টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল লিখেছে এনসিপির পরিচয় চাঁদাবাজি। তো তখন আমি লিখেছি স্ট্যাটাস ওই নিউজটি শেয়ার করে যে এই সকল চাঁদাবাজির কবররচিত হবে 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে। ও ছাত্রদলের কর্মী, তার কিন্তু পদ নেই। তার ছাত্রদলের মিছিল করা অসংখ্য ছবি রয়েছে, আমি অস্বীকার করবো না, এবং আমি জানতাম না। আমি যে পোস্টটি করেছি ওইখানে 3 জন ছেলে, তার ভিতর 2 জন এনসিপির কর্মী আর একজন ছাত্রদলের কর্মী। তা আমি লিখেছি যে এই সকল চাঁদাবাজির কবর 12 ফেব্রুয়ারি রচিত হবে। তা আমি তো খারাপ কিছু লিখিনি। আর সে যে ছাত্রদলের কর্মী এটাও তো আমি অস্বীকার করছি না, তবে সমস্যা কোথায়? তার মানে এনসিপি এখনো চাঁদাবাজি করছে এনসিপি, আচ্ছা হ্যাঁ, চাঁদাবাজি তো আলটিমেটলি একজন চাঁদাবাজের পরিচয়, তিনি চাঁদাবাজ। কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন ব্যানার ইউজ করে অনেক সময় অনেক ধরনের চাঁদাবাজি হয়। আজকে আপনি দেখেছেন যে 24শে গণ অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যারা সমন্বয়ক ছিলেন তারা এক ধরনের সমন্বয়ক ছিলেন, আর 5ই আগস্টের পরই সেই সমন্বয়কের চরিত্র পাল্টে গেছে। সমন্বয়ক পরিচয় একসময় মানুষ আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছে। 5ই আগস্টের পর সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ এসেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু আপনার স্থগিত করা হয়েছিল। সুতরাং এক এক সময় এক এক রকমভাবে কিন্তু ব্যবহার করছে। কেউ কোনো পদ নেয় দায়িত্ব পালন করার জন্য, অনেকে অনেক ধরনের পদকে ব্যবহার করে নিজেকে স্বার্থবান করার জন্য। ভাই এই যে চাঁদাবাজির ঘটনা দেখা গিয়েছে যে 5ই আগস্টের পরে সমন্বয়করাও চাঁদাবাজি করছে, এবং দেখা গিয়েছে যে তৃণমূল বিএনপির অনেকে অভিযোগ করছে যে তৃণমূল বিএনপিতে আসলে ব্যাপক হারে এই চাঁদাবাজির প্রবণতাটা ছড়িয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে যদি আমরা আটকাতে চাইতাম বা প্রত্যেকটা রাজনৈতিক দল যদি আটকাতে চাইতো, সেক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত ছিল? পদক্ষেপ নেওয়া উচিত ছিল, বিএনপি ইতিমধ্যে যে পদক্ষেপটি নিয়েছে, আপনি জামাতের নামে চাঁদাবাজির নিউজ পাবেন গুগল করলে, বিএনপির নামে পাবেন, এনসিপির মাধ্যমে পাবেন, এছাড়াও ছোটো ছোটো অনেক সংগঠনের নামে পাবেন। কিন্তু একটিমাত্র সংগঠন যাদের দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে বহিষ্কার করেছে সাংগঠনিকভাবে। শুধু সাংগঠনিকভাবে বহিষ্কার, এটা আমাদের বহুল দিনের প্র্যাকটিস, বিভিন্ন দলে দেখেছি। আওয়ামী লীগের সময় কোনো মিডিয়ার খুব প্রেশারের শিকার হলেও দেখতাম বহিষ্কার করত। কিন্তু এই প্রথম 5ই আগস্টের পর বিএনপি একটি পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র বহিষ্কার করে তারা ক্ষান্ত হয়নি, বরং যিনি অভিযুক্ত নেতা বা কর্মী তার বিরুদ্ধে দল নিজে বাঁধিয়ে মামলা করেছে। এটা কিন্তু নতুন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত, যেটি আমি মনে করি অন্য সকল সংগঠনের ফলো করা উচিত। কিন্তু আপনি জামাতের কথা বলেন, এনসিপির কথা বলেন, চাঁদাবাজি অভিযোগ উঠলে বলে যে এরকম কিছু হয়নি, এটা তদন্ত করে দেখা উচিত। কিন্তু বিএনপি এমনও গেছে যে একজন চাঁদাবাজি করেনি, আমি নিজের সাক্ষী, একটা লোক চাঁদাবাজি করেনি, খালি নিউজ হয়েছে, বিএনপি বহিষ্কার করে তার নামে মামলা করে দিয়েছে। পরবর্তীতে জানা গেছে এই লোক আসলে চাঁদাবাজির সাথে জড়িত না, ব্যাপারটা অন্যরকম। ভাই এই যে বিএনপি একটা পদক্ষেপ নিল, এই পদক্ষেপ নেওয়ার পরে কি চাঁদাবাজির হার, মানে বিএনপির যে তৃণমূল নেতাকর্মী আছে তাদের মধ্যে চাঁদাবাজির হার কি কমেছে, নাকি এটাকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে বিএনপি? আমার তো মনে হয় হয়েছে, কারণ এখন তো আমরা এরকম কোনো নিউজ দেখছি না। অনেক সময় অনেক কিছু মিডিয়া ট্রায়াল হয়, আবার অনেক সময় কিছু ঘটে, কিছু প্রচারিত হয়, আবার অনেক সময় অনেকটাই মিথ্যা। অর্থাৎ হয় না, আমি এমনটা বলবো না, হয় বলেই তো মানুষ সুযোগ পায় বলেই তো করে। আপনি কাউকে সুযোগ না দিলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। তো আমার মনে হয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময় আসলে দীর্ঘ 17 বছর সকলে এত সংগ্রামের ভিতর দিয়ে গিয়েছে, ইনক্লুডিং দ্য সমন্বয়ক পরিচয়ধারী অথবা জামাত ইসলামী অথবা এনসিপির যা নেতৃবৃন্দ, প্রত্যেকে ভেবেছে যে এখন তো আওয়ামী লীগ চলে গিয়েছে, তাদের কাছ থেকে যদি কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, অর্থাৎ তাদের এই যে সমস্যা, এই সুযোগ যদি ব্যবহার করা যায়। আর আওয়ামী লীগ তো চালাক, এরা চেয়েছে তোমাকে আমি কালার করব। এরা করেছে কি, বিভিন্ন নেতাকর্মীকে ডেকেছে, ভাই আমি কিছু টাকা দিচ্ছি, আমার একটু হেল্প করো। টাকা দেওয়ার সময় কেউ ভিডিও রেকর্ড করেছে, কেউ বা নিউজ করিয়েছে। অর্থাৎ এটা কিন্তু ফ্যাসিবাদেরই একটা প্রকল্পের অংশ হিসেবে, কিন্তু অনেকে বুঝতে না পেরে এই ফাঁদে পা দিয়েছে। এই জন্য আমার মনে হচ্ছে যে এগুলো বেশি নিউজ হয়েছে, সে সকল দলের নামে, শুধু বিএনপির নামে না। আবার একটি দল শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে, এগুলো রাজনীতির অংশ।
ভাই আপনি যদি অনুমতি দেন আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করতে চাচ্ছি। আপনি তো ডাকসুর জিএস পদপ্রার্থী ছিলেন, সেই জায়গা থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আজকে আপনি ডাকসুকে কি সফল বলবেন? আমি সফল বলবো না, কিন্তু তারা অল্প কয়েকটি কাজ করেছে, যেমন মসজিদটা উন্নয়ন করেছে। আমি যখন মসজিদে যেতাম আমার খুব খারাপ লাগতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের এই অবস্থা, নিজের খারাপ লাগতো। কিন্তু আমি রিসেন্ট আমার মসজিদে যাওয়ার সুযোগ হয়নি, আমি ছবি দেখলাম যে হয়েছে। কিন্তু আজ থেকে 6 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংকট ছিল, আবাসন সংকট, নিরাপদ খাদ্যের সংকট, নিরাপদ পানির সংকট, সব কিছুই কিন্তু রয়েছে। আপনি কিন্তু বলতে পারবেন না এগুলো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন আপনি কিন্তু বলেছেন যে এটা করবই। কিন্তু আমি যখন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি বলেছি যে আমার একার পক্ষে সব করা সম্ভব নয়, এক বছরই সব করা সম্ভব নয়, কেননা ডাকসুর গঠনতন্ত্র এটা অ্যালাউ করে না। ডাকসুর যে গঠনতন্ত্র এটা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ ডাকসুর যে গঠনতন্ত্র, এইখানে একজন ভিপি, জিএস, এজিএস এর আহামরি কোনো ক্ষমতা নেই। সুতরাং আমার মনে হয়েছে এই ডাকসুর উচিত ছিল তারা নির্বাচিত হওয়ার পরে তাদের সকলকে নিয়ে মতামতের ভিত্তিতে, শুধুমাত্র তারা না, বিভিন্ন স্টেককে ডেকে একটা পলিসি ডায়ালগের মাধ্যমে এই গঠনতন্ত্রকে সংস্কার করা, যাতে পরবর্তী দিনে ডাকসু আসলে কার্যকরী হতো। আপনি ডাকসুর জিএস হলে ক্যাম্পাসে কি কি পরিবর্তন আনতেন, যেই পরিবর্তনগুলো বর্তমানে ডাকসু আনতে সক্ষম হয়নি? আমার তো ডাকসুর একটি গঠনতন্ত্র রয়েছে। প্রথমে আমি পূর্বেও বলেছি গঠনতন্ত্রের পরিবর্তন আনতাম। তৃতীয়ত, আমার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা, দারিদ্রতা এবং ক্ষুধা, এটা কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি কেউই অস্বীকার করতে পারবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দারিদ্র্যে থাকে, অথবা দারিদ্রতায় পর্যবসিত, অথবা তাদের ক্ষুধা রয়েছে বলেই তো একজন শিক্ষার্থী দিনে 3-4টা করে টিউশনি করাচ্ছে। ক্ষুধার সমস্যা, দারিদ্রতার সমস্যা আছে বলেই তো একজন শিক্ষার্থী তার পড়ার টাইমে তিনি বিভিন্ন এন্টারপ্রেনার কাজ করে রাস্তায় দোকান দিয়ে বসছে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের যে ক্ষুধা এবং দারিদ্রতার সমস্যা, এটা লাঘবে আমি কাজ করতাম। কীভাবে কাজ করতাম? আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন বিভিন্ন সময় যে আমরা ইন্টার্নশিপ চাকরির কিন্তু ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি দেখবেন যে পাঠাগারে একজন সহায়ক নিয়োগ দিবে, তার বেতন নাকি ভাই মাসে 1500 টাকা। বিশ্ববিদ্যালয়ে এত বড় ফান্ড, বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মচারী রয়েছে যাদের কোনো কাজ নেই। এই বিশ্ববিদ্যালয়ে একজন মাঝি আছে, যেটা অনেক পূর্বে নিয়োগ দেওয়া, সেই পদেও লোক আছে, কিন্তু এই লোককে তো আমরা দেখি না। বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মচারী রয়েছে যারা নিজেরা চাকরি করছে না, তারা করছে কি আরেকজন লোক ভাড়া করে সেই পদে কাজ করাচ্ছে। মাস শেষে তারা একটা অংশ দিচ্ছে, সে একটা বেতন নিয়ে নিচ্ছে, সে অন্য কাজ করছে, মেইন যে চাকরিপ্রাপ্ত লোক। সুতরাং এইগুলোও কিন্তু মনিটরিং হচ্ছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ওয়াশরুম, আমি কয়েকদিন আগে একটা আড্ডায় ছিলাম, সেখানে কয়েকজন ফ্যাকাল্টি, বাইরের ইউনিভার্সিটির এবং ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তো আমরা আলোচনা করছি। এক পর্যায়ে সেই ফ্যাকাল্টির মেয়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, সে ফ্যাকাল্টি দেশের বাইরের ইউনিভার্সিটি। সে বলছে যে মা, তুমি কিছু বলছো না, তুমি তো ঢাকা ইউনিভার্সিটির। আমরা স্বাধীনতার সময় বিভিন্ন মানুষকে নিয়ে কথা বলছি, জিয়াউর রহমানকে নিয়ে, মৌলানা ভাসানী, শেখ মুজিবকে নিয়ে ইনক্লুডিং কথা হচ্ছে। তো তখন সেই মেয়েটি বলছে, হু দ্য হেল আই অ্যাম টু টক অ্যাবাউট দেম। আমি আমার ক্যাম্পাস জীবনে একটা ভালো ওয়াশরুম পাইনি, আমি আমার ক্যাম্পাস জীবনে একটা ভালো খাবার খাইতে পারিনি, একটা পরিষ্কার ওয়াশরুমে যাইতে পারিনি, তাহলে আমি নেতাদের নিয়ে কথা বলে কী করবো? আমিই তো আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনি টিএসসির ওয়াশরুমে যাবেন কী অবস্থা, কলাভবনের ওয়াশরুমে যাবেন কী অবস্থা। অর্থাৎ কিন্তু এখানে যে লোক নেই বিষয়টি এমন না, কিন্তু এই লোককে যে সুপারভাইজ করবে সেটি হচ্ছে একটা প্রপার ম্যানেজমেন্ট। এইগুলো কিন্তু পরিবর্তন আনা জরুরি। অর্থাৎ একজন শিক্ষার্থীর যে 5টি মৌলিক অধিকার, সে যদি তার শিক্ষা জীবনে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন বাড়ি থেকে আসে, সে অত্যন্ত ভালোভাবে আসে। কেননা একজন গরিব কৃষকের সন্তানকেও কিন্তু একজন কৃষক চেষ্টা করে যে আমি আমার সন্তানকে ভালো মন্দ খায়, পুষ্টিকর খাবার খায় ভালো রাখবো, ভালো পড়াশোনা করানোর চেষ্টা করবো। আমাদের প্রত্যেকের বাবা মা, সে গরিব হোক অথবা ধনী হোক, সবাই তার ছেলেমেয়ের জন্য চেষ্টা করে। কিন্তু এই ছেলে যখন বা মেয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সে তো 60 টাকা দিলেও ওই মানে খাবার পায় না, 600 টাকা দিলেও ওই মানে খাবার পাওয়ার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। সে তার পুষ্টির অভাব থেকে বঞ্চিত হচ্ছে, সে তার আবাসিক সমস্যায় বঞ্চিত হচ্ছে। এক রুমে আমরা 4-5 জন যাই ঘুমাই, সেই রুমের অবস্থাগুলো ভালো না। অর্থাৎ এই যে সমস্যাগুলো থেকেই কিন্তু আমরা তখন ভালো শিক্ষা হবে কী করে, বা আমরা ভালো থাকবো কী করে। এই জন্য আমার মনে হয়েছে যে এই কাজগুলো করা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আমরা মসজিদ, মন্দির অথবা ডাকসু ভবনে এসি লাগানো, এগুলো আমরা পরেও করতে পারতাম, কিন্তু তার আগে আমার যে বেসিক নেসেসিটি যদি মসজিদ না থাকতো, একটা মসজিদ তৈরি করা নেসেসিটি,
এই মসজিদের ভিতরে আপনি কয়টি এসি লাগাবেন, কয়টি কার্পেট দেবেন, এগুলো লাক্সারি। আপনার শিক্ষার্থীরা ঘুমাতে পারে না, আপনার বা আপনি শিক্ষার্থীদের ঘরেগুলোতে ফ্যান নেই, মেয়েদের হলগুলোতে ফ্যান দেয় না, তাই না? মেয়েদের কিনে নিতে হয়। আমাদের হলে এখনো একটা হ্যাঁ। ফ্লোরে ফ্যান দেওয়া হয়নি। আচ্ছা, তো সেইখানে সংকট রয়েছে, সেইখানে আপনি ডাকসুর ফান্ডে আপনি এসি লাগাচ্ছেন। ডাকসু ভবন তো আছে, আপনি তো বসতে পারেন তবু একটা ফ্যানের নিচে, কিন্তু একজন শিক্ষার্থী সে সারাদিন তার ফ্যান যে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তিনি পাচ্ছেন না, ওইটা তার নেসেসিটি ছিল। আপনি যে এসিটা লাগিয়েছেন এটা লাক্সারি। সুতরাং আমাদেরকে নেসেসিটি বেস কাজগুলো করা আগে জরুরি ছিল, এবং আমার মনে হয় যে আমি এই কাজগুলোই করতাম। এনসিপির কি জামাতের সাথে জোটে যাওয়া উচিত হয়েছে বলে মনে করেন? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না, আর আসলে হয়েছে কি হয়নি এটা তো 12 তারিখ বোঝা যাবে যে বাংলাদেশের জনগণ কীভাবে নিয়েছে। কিন্তু এনসিপি কিন্তু একসময় বলেছিল আমরা কোনো দলের সাথে রাজনীতি করব না, আমরা অন্য কোনো দলকে নেব না, আমরা একটা নতুন বন্দোবস্ত, অর্থাৎ বহু রকম কথা বলেছিল। 300 আসনে এককভাবে নির্বাচনের কথা বলেছিল। কিন্তু তারা ডে বাই ডে দেখলো যে তাদের অবস্থার পরিণতি কী হয়। যখন প্রথম এনসিপি হলো আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে না, তার নির্ভর একটি দল হচ্ছে, আমি ওয়েলকাম জানিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে তারা তাদের কৃতকর্মের কারণে এমন একটি অবস্থা করেছে যে তারা যদি এককভাবে দাঁড়ায় কোথাও কোনো আসন পাবে না, তাদের এখন ভোট দরকার, জামাতের ঘাড়ে চেপেছে। আর এর ফলে কিন্তু তার দলেও ভাঙন তৈরি হয়েছে। আপনি দেখবেন যে 7 জন মেয়ে, এছাড়া অগণিত নেতাকর্মী কিন্তু পদত্যাগ করে বসেছে। সুতরাং এটা ঠিক করেছে কি বেঠিক করেছে এটা তো বোঝা যাবে সামনে। ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বা এমনিতে আমরা যা শুনতে পারি তা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ছাত্রদল কি আগের মতোই গেস্ট রুম গণরুম চালু করবে কিনা, ছাত্রলীগ যেভাবে গেস্ট রুম গণরুম চালাতো, অনেকে এটা আশঙ্কায় আছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম চালু করবে। আশঙ্কা থাকাই স্বাভাবিক, কেননা গত 7 বছর যে যখন যা শিক্ষা জীবন শুরু করেছে বা শেষ করেছে তারা অত্যন্ত নিপীড়নের ভিতর থেকে, সাপ্রেশনের ভিতর থেকে গিয়েছে। বা আমরা দেখেছি আমাদের এখানে আবু বকর মারা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের আবরার ফাহাদ বুয়েটে মারা গিয়েছে, মানে অসংখ্য উদাহরণ রয়েছে, যার কারণে আশঙ্কা থাকাই স্বাভাবিক। কেননা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, যার জন্য এরকম আশঙ্কা করতেই পারে। কিন্তু আমার বিশ্বাস, এবং আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি শিক্ষার্থীদের অভয় দিয়ে বলতে চাই যে এরকম কোনো কাজ অ্যাটলিস্ট আমরা যারা আছি ছাত্রদল করি আমাদের দ্বারা হবে না। কেননা আমরা এই পরিক্রমার ভিতর থেকে গিয়েছি, এই নিষ্পেষণের ভিতর থেকে গিয়েছি, যেটি অন্য অন্য শিক্ষার্থীরাও গিয়েছে। তার মানে জুলুমের শিকার হওয়া ছাত্রদল কখনোই শিক্ষার্থীদের উপরে জালিমের মতো আচরণ করবে না, ইনশাল্লাহ। আমরা বিভিন্ন দলের মধ্যে শুনতে পাই যে দলের মধ্যে অভ্যন্তরে কোরামবাজি চলে। ইভেন এনসিপির কথাও যেটা বললেন যে এনসিপিতে বিভিন্ন নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেন যে তাদের দলে অভ্যন্তরীণ কোরামবাজি চলে। তো আপনি কিছুক্ষণ আগে বিএনপির মধ্যে গ্রুপিংয়ের কথাটা উল্লেখ করেছিলেন। তো বিএনপিতে আসলে এই গ্রুপিংটা বা এই কোরামবাজি চলে কিনা, বা চললেও সেটার গভীরতাটা কতটুকু? না, আসলে গ্রুপিং বা কোরামবাজি এটা খুব স্বাভাবিক। আমাদের ক্লাসরুমগুলোতে তো কোরামবাজি চলে, যেখানে কোনো রাজনীতি নেই। সুতরাং পলিটিক্যাল পার্টিজে চলা আরও স্বাভাবিক। আমি যখন প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে আসি, আমরা সব, আপনিও নিশ্চয়ই, ওই ক্লাসে যদি 40 জন শিক্ষার্থী থাকে দেখা যাবে 35 জন আমরা একসাথে ঘুরতাম বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি যখন মাস্টার্সে উঠেছেন আপনি দেখবেন আপনার সাথে 5 জনই আপনি ঘুরতেছেন। এর কারণ কি? কারণ আমাদের চলার ভেতরে আমাদের সকলেরই লক্ষ্য যে আমরা গ্র্যাজুয়েশন শেষে একটা সার্টিফিকেট নিয়ে বেরোবো। পলিটিক্যাল পার্টিজেও যারা আমরা অ্যালাইন বা অ্যাফিলিয়েটেড, আমাদেরও লক্ষ্য একটা যে আমরা এই দলেরই আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করব। কিন্তু এর ভিতরেও কিন্তু আমাদের প্রতিযোগিতা থাকে। সুতরাং একটি প্রতিযোগিতা, এই কোরামবাজি প্রতিযোগিতারই অংশ, এই গ্রুপিং প্রতিযোগিতার অংশ। গ্রুপিং না থাকলে তো প্রতিযোগিতা বাড়তো না। সুতরাং আমার এটা অবশ্যই শুধু বিএনপিতে নয়, বাংলাদেশের সকল দলে রয়েছে, যেগুলো অরাজনৈতিক প্রতিষ্ঠান সেখানেও রয়েছে, বিভিন্ন যেই কমার্শিয়াল অফিসগুলো রয়েছে সেখানেও রয়েছে। এমনকি আমার মনে হয় যে আপনারা এখানেও থাকতে পারে। ভাইয়া, জাতীয় নির্বাচনের পরে অনেকে আশঙ্কা করছে যে যেই দলে ক্ষমতায় আসুক না কেন ডাকসু নির্বাচন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ছাত্র সংসদ নির্বাচনগুলো, যেমন শাকসু নির্বাচন যেটি স্থগিত করা হয়েছে, সেটি পরবর্তীতে আর অনুষ্ঠিত নাও হতে পারে। এরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা যে কোনো দল ক্ষমতায় আসলে, সেটা বিএনপি হোক কিংবা জামাত হোক, ছাত্র সংসদ নির্বাচনগুলো আবার সেই ফ্যাসিবাদী আমলের মতো স্থগিত করে রাখবে? আসলে জামাতের বিষয়টি আমি বলতে পারবো না, কিন্তু বিএনপির হয়ে আমি বলতে পারি বিএনপির বরং উচিত হবে সারা বাংলাদেশের সকল কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন চালু করা। কারণ এর ভিতর থেকে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের বা বিভিন্ন শিক্ষার্থীদের যেমন বিভিন্ন কোয়ালিটিস বৃদ্ধি পায়,
শিক্ষার্থীদের সাথে এক ধরনের বন্ধন তৈরি হয়, ঠিক একইভাবে শিক্ষার্থীদের যে বিভিন্ন সংকট সেগুলোকে অ্যাড্রেস এবং সলিউশন পাওয়া যায়। সুতরাং যে জিনিস কল্যাণের জন্য হয় সেটি তো বিএনপি বন্ধ করা উচিত হবে না। আমার বিশ্বাস যে বিএনপি বন্ধ করবে না, বরং সারা বাংলাদেশে শুধু ক্যাম্পাসগুলিতে নয়, সকল কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন চালু হবে। ভবিষ্যতে কি নিজেকে কখনো বিএনপির চেয়ারপারসন জায়গাটায় দেখতে চান? আসলে এটা সময় বলে দেবে, কিন্তু আমি চাই যে আপাতত আমার যে চিন্তা ভাবনা যে হয় কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হবো একদিন ইনশাআল্লাহ, যেহেতু অনেক আগে দিয়ে এটা ভাবি। আর ইচ্ছা আছে কোথাও মেয়র বা এমপি হওয়া। অনুগ্রহ করে যদি আপনি বিরোধী দলের, বিএনপি বাদে বিরোধী দলের 3 জন নেতার নাম বলতেন যাদের রাজনৈতিক আদর্শ আপনার ভালো লাগে। না, আদর্শ ভালো লাগলে, আদর্শ না, হয়তো বা মানে তাদের পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স, গেস্টার, পোস্টার ভালো লাগে, এরকম একটু ভেবে বলি, দাঁড়ান। শিওর ভাই। প্রথম হাসনাত আবদুল্লাহকে ভালো লাগতো, কিন্তু ইদানিং ফাও কথা বেশি বলে। হাসনাত ভাইয়ের সাথে আমার অনেক ভালো রিলেশন, কিন্তু ইদানিং মানে আগে ওনাকে এক কারণে পছন্দ করতাম, এখন সেদিন একটু বেশি অপছন্দ করে ফেলছি। কারণ দেখলাম উনি এক জায়গায় প্রার্থিতা করছে, তার অপোনেন্ট প্রার্থীর বাতিল হয়েছে প্রার্থিতা, এর জন্য কি ওনার কান্না করার দরকার আছে? এবং তুমি তো এখনও ভোট চাও ভাই, তুমি কানবা কেন? এটা তো তুমি তো নেতা, তোমাকে মানুষ দেখছে। অথবা ওই যে বাতিল হয়েছে, ফোন আসছে, এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আমি এখনই যাচ্ছি নামাজ পড়ি। অত্যন্ত, আমার মনে হয় যে তার নেতা হিসেবে তার কাজ ছিল বরং আদালতকে বলা যে যদি সুযোগ থাকে তাকে প্রার্থিতা ফিরিয়ে দিন, ভোটের মাথায় প্রমাণ হবে কে জনপ্রিয়। এটা কিন্তু পলিটিক্যাল একজন পার্সনের উচিত। একজন আউট হয়ে যাচ্ছে বলে আমি কেঁদে দেবো খুশিতে, এটা উচিত না। এর আগ পর্যন্ত হাসান আবদুল্লাহকে ভালো লাগতো। আর কাকে ভালো লাগে? আর আসলে সেরকম কাউকে ভালো লাগে না, কারণ কি সবাই এক এক সময় এক কথা বলে, বলা খুব কঠিন। নাহিদ ইসলাম বা এরকম অন্য কোনো ব্যক্তিত্ব আছে যাদেরকে ভালো লাগে? নাহিদ ইসলামকে প্রথম খুব ভালো লাগতো, মনে হতো যে উনি একমাত্র খুব কম কথা বলেন কিন্তু অ্যাক্ট বেশি হচ্ছে, অর্থাৎ ইম্প্যাক্ট বেশি হচ্ছে। কিন্তু ইদানিং উনিও, মানে আমাদের সমস্যা না খালি ওনাদের দল না, সারা বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি নিজেদেরকে ধরে রাখতে পারতেছি না। এটা হইতে পারে পারিপার্শ্বিক কারণে, হইতে পারে আপনার সামগ্রিকভাবে দেশের অবস্থার কারণে, মানুষের সাইকোলজিক্যাল কারণে। অনেকেই ভালো করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে ধরে রাখতে পারছে না, অর্থাৎ লং লাস্টিং হচ্ছে না, সাস্টেনেবিলিটি হচ্ছে না। এই সাস্টেনেবিলিটিটা আমার মনে হয় যে পলিটিক্সে খুব জরুরি। যেমন আমি আজকে ভালো করছি, দেখা গেলো 2 দিন পর আমি ভালো নাও করতে পারি, এটা আমার সারাউন্ডিংসের কারণে হতে পারে, বিভিন্ন কারণে। এই জন্য আসলে বাংলাদেশের রাজনীতিতে কে কতক্ষণ ভালো করবে, আপনি দেখুন না, ভিপি নূর ভাই, উনি এক এক সময় এক এক কথা বলেন, কখন বেশিরভাগ সময় ভালো কাজ করেছেন, কিন্তু এখন দেখা যায় এক এক সময় এক কথা বলেন। এরপর আপনি মান্না ভাইয়ের কথা, নাগরিক মঞ্চের মান্না ভাই, যখন একটু স্বার্থে আঘাত পড়ে তখনই উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু উনিও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তি। মানে আমাদের যখন স্বার্থে টান পড়ছে আমরা মুখ ফসকে বিভিন্ন ধরনের মন্তব্য করছি। আমার মনে হয় এইখান থেকে বেরিয়ে আসতে পারলে একজন রাজনীতিবিদ আরো ভালো করে, অর্থাৎ ধৈর্য এবং সহনশীলতা প্রত্যেকটা রাজনীতিবিদের থাকা প্রয়োজন। আগামী নির্বাচনে বিএনপি কতটি আসন পেয়ে জয়লাভ করতে পারে বলে আপনি প্রেডিকশন করেন? আমার মনে হয় যে মিনিমাম 210টা আর ম্যাক্সিমাম 230-35টা। ম্যাক্সিমাম 230-35টা। 30-35টা, কারণ কি আমাদের বিএনপি বলতে আমি ধানের শীষের কথা বুঝিয়েছি। এখানে তো আমরা কিন্তু আরো আমাদের জোটে যেমন খেজুর গাছকে দিয়েছি, ওই যে মাথাল অর্থাৎ জোনায়েদ সাকিব ভাই দাঁড়াইছে তাকে দিয়েছে, এরকম ববি হাজ্জাজ মানে ধানের শীষে নিছে, এরকম অনেকেই আছে আমাদের জোটের। এই জন্য আপনি যদি জোটবদ্ধভাবে বলেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ 250 সিট সিকিউর করব, কিন্তু শুধু বিএনপি হলে 30-35। এনসিপি কতটি আসন পেতে পারে এককভাবে? শুধু এনসিপি এককভাবে মানে তারা তো জামাতের সাথে জোট করেছে, কিন্তু শুধু এনসিপির শাপলাকলির পাল্লাকলি কয়টা পাবে এটা তো বোঝা কঠিন। যদি এককভাবে দেয় তো একটাও পাইতো না, এখনও মনে হয় না সেরকম পাবে, তবে জামাত বেশ কয়েকটা পাবে। কিন্তু আমার মনে হয় না এনসিপির একজন তো ফাঁকা মাঠে গোল দিচ্ছে, হাসনাত ভাই। ফাঁকা মাঠ মানে যে মূল প্রতিযোগী সে নেই, এখনও আছে 3-4 জন, উনি তো হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় এখান থেকে আরেকটা ছেলে বেরোতে পারে, হান্নান মাসুদের একটা সম্ভাবনা আছে, অর্থাৎ সে ফাইট করবে, বেরোবে কিনা আমি জানি না। এই দুইটা আমার এই বাদে আর দেখছি না। এনসিপি জামাত জোট কতটি আসন পেতে পারে? 15-20টা। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অভাব কি বিএনপি এবং দেশের আপামর জনসাধারণ কোনোদিনও পূরণ করতে পারবে বলে মনে করেন? আসলে কেউ কারো জায়গা যেমন পূরণ করতে পারে না, যেমন আসলে কেউ কিন্তু কারো জায়গা পৃথিবীতে পূরণ করতে পারে না। একজন মানুষ তার দীর্ঘ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে যে অ্যাক্টগুলো বা ইম্প্যাক্ট রেখে যায়,
এই ইম্প্যাক্ট কিন্তু অন্য কারো মাধ্যমে পাওয়া সম্ভব না। অন্য কেউ অন্যভাবে কাজ করবে, কিন্তু বেগম জিয়া যে চলে গিয়েছেন, চলে যাওয়াটা কিন্তু সবাই জানে যে একদিন কাউকে যেতে হবে, কিন্তু তার চলে যাওয়াটা কিন্তু আরও অন্যভাবে হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়ে তার মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি যে তার যে প্রয়াণ হয়েছে এটা অবশ্যই একটি সংকটের তৈরি করেছে। দেশের একজন অভিভাবক হিসেবে বাংলাদেশের মানুষ তাকে দেখতেন, সুতরাং অভিভাবকত্বের জায়গা থেকে অবশ্যই ক্ষতি হয়েছে। আমাদের প্রত্যেকের যারা যতদিন বাবা মা বেঁচে থাকেন তারা আমাদের অভিভাবকের কাজ করেন, তারা যখন মারা যান তারপরেও কিন্তু আমরা স্তব্ধ হয়ে যাই না, আমাদের জীবনটা চলতে থাকে। সুতরাং বাংলাদেশি নাগরিকদের জীবন চলবে, কিন্তু তার যে সংকট, তার প্রয়াণে যে সংকট সৃষ্টি হয়েছে সেটি অন্য কেউ পূরণ করতে পারবে না, কিন্তু অন্য কেউ হয়তো অন্যভাবে কাজ করবে। তার প্রয়াণের ফলে, বেগম জিয়া শাহাদাতের ফলে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে এই কারণে আগামী নির্বাচনে বিএনপি কিছুটা হলেও ভোগান্তিতে পড়বে তার অভাবে? আসলে বেগম খালেদা জিয়া, আমার মনে হয় বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি থাকলে হয়তোবা অনেক ধরনের সংকট খুব দ্রুত সহজেই সমাধান হতো, এবং তিনি তাকে দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হতো। কিন্তু তিনি যেহেতু নেই, কিন্তু তিনি তাদের আমানত রেখে গিয়েছেন, অর্থাৎ তারেক রহমানকে। শুধু আমার মনে হয় যে বেগম জিয়ার প্রয়াণ হয়েছে, এর ফলে কোনো দলীয় কোনো বিড়ম্বনা তৈরি হবে না, কেননা বেগম খালেদা জিয়ার মৃত্যুকেও আমরা সেল করছি না, বা বরং তার যে তার আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করছি। যেমন তারেক রহমান, তাকে নিয়ে সমালোচনাকারী যারা বিদ্বেষ ছড়ায় তাদেরকে নিয়েও বসছে, এটা বেগম জিয়ার পলিটিক্সের অংশ, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পলিটিক্সের অংশ। অর্থাৎ একজন মানুষ হয়তো তার তার মৃত্যু হয় শারীরিকভাবে, কিন্তু তার আদর্শ যুগ থেকে যুগে থেকে যায়। সুতরাং তিনি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু তার যে আদর্শ সেটিকে ধরে রেখে বিএনপি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি যে বিএনপি ফ্যামিলি কার্ডের যে একটা প্রতিশ্রুতি দিয়েছে, জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে, টাকা কিভাবে আসবে বা অনেক রকমের ন্যারেটিভই ছড়িয়েছে। তো ওই প্রচলিত ন্যারেটিভের বাইরে আরও একটা ন্যারেটিভ ছড়িয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের তো এখনও পর্যন্ত ভোটার আইডি কার্ড করাতে গিয়ে বিড়ম্বনা কম পোহাতে হয়নি, বাবার নাম ভুল, মায়ের নাম ভুল বা বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়েছে। তো অনেকে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে জনমনে প্রশ্ন আছে যে ফ্যামিলি কার্ড করাতে গিয়েও এই ধরনের ভোগান্তিতে পড়তে হবে কিনা। আসলে গত 17 বছরের অনির্বাচিত সরকার ছিল, অনির্বাচিত সরকার থাকার কারণে তারা কারো কাছে দায়বদ্ধ ছিল না, এবং তাদের যে ম্যানেজমেন্ট সেটাও প্রপারলি হতো না। অর্থাৎ এইখানে নিচ থেকে একদম উপর পর্যন্ত সম্পূর্ণতা দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু একটি জনগণের সরকার যখন হবে, জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যখন হবে, একটি সরকারে যখন বিরোধী দল এবং সরকারি দল বা বিভিন্ন মতের মানুষ থাকবে, তখন কিন্তু চাইলেই যা খুশি তা করা যায় না। অর্থাৎ তখন যে কাজটি করতে হয় সেটি অত্যন্ত ন্যায়ের সাথে, সততার সাথে এবং ট্রান্সপারেন্সির সাথে। এবং বিএনপি উদ্যোগ নিয়েছে, তারেক রহমান কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ডের কথা, এবং তার ভিতর অত্যন্ত ট্রান্সপারেন্সি রয়েছে, তার ভিতর স্বচ্ছতা রয়েছে, যেমন একভাবে জবাবদিহিতামূলক মন মানসিকতা রয়েছে। সুতরাং আমার মনে হয় যে বিষয়গুলো ইজিয়ার হয়ে যাবে। এখনো পর্যন্ত আপনার রাজনৈতিক জীবনে সবচেয়ে সফলতম ঘটনা হিসেবে কোনটাকে আখ্যায়িত করবেন, বা কোন ঘটনায় আপনি আত্মতৃপ্তি পেয়েছেন রাজনৈতিকভাবে? আমি আসলে যখন চিন্তা করেছিলাম জসীমউদ্দিন হলের সভাপতি হব, তখন হইতে পারিনি, তা থেকে 2 বছর পর হয়েছি। সুতরাং ওইটা হওয়ার পরে আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু আত্মতৃপ্তি পাইনি। ঠিক একইভাবে আমি যখন ভেবেছি যে ডাকসুতে জিএস সিলেকশন করব, ভিপি বা জিএস সিলেকশন করব বা ভিপি বা জিএস হব, দল থেকে নমিনেশন পেয়েছি কিন্তু নির্বাচিত হতে পারিনি। সুতরাং এটাও আত্মতৃপ্তি, খুশি হয়েছে দল থেকে নমিনেশন পেয়ে, কারণ অনেক বড় দল, অনেক প্রতিযোগী ছিল, সেখান থেকে দল আমাকে বেছে নিয়েছে। আবার তারেক রহমানের সাথে দেখা হয়েছে, এটা দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল, এটাও এক ধরনের তৃপ্তি বলতে পারেন। সব কিছুতে আল্লাহর রহমতে আমার আল্লাহর প্রতি যে প্রশংসা বা খুশি সবই রয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা কি? আমার ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা, আমি হয়তো বা আর 1-2 বছর ছাত্রতে থাকবে, যতদিন ছাত্রতে থাকবে ততদিনের ভিতর আমি ছাত্রলীগ প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার চেষ্টা করব। এরপরে আমার বিএনপি করার ইচ্ছা, যে বিএনপির কেন্দ্রীয় বিএনপিতে আমি রাজনীতি করব, এবং যেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রাজনীতি করে দেশের মানুষের জন্য আরও বৃহত্তরভাবে কোনো কাজ করতে পারি। আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? না, আপনারা তো বিশেষ করে জনপালস
এটা তো জনপালস মানে কি, এটা একটু বলেন তো। জনগণের পালস। মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, যা হোক এটাই আমি ভাবছিলাম যে নামটা এরকমই। তো জনগণের যে পালস, সেই পালস ধরেই যেন বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করতে পারি। এবং জনগণের যে পালস, সেই পালস যে সবসময় ঠিক থাকে ব্যাপারটি এমন নয়। অনেক পালস আছে, যেমন আপনি দেখেছেন যে ডেইলি স্টার বা প্রথম আলো ভেঙে ফেলা হয়েছে। অনেকেরই তাদের উপর রাগ আছে, ক্ষুব্ধতা আছে, কিন্তু এই ক্ষুব্ধতা মানে এই না যে ওই অফিসটি ভেঙে ফেলতে হবে, প্রতিষ্ঠানটি ভেঙে ফেলতে হবে। হাদি ভাই একটি কথা বলে গিয়েছিলেন যে আপনি কাউকে ধ্বংস করতে চান, সেই প্রতিষ্ঠানের মতন আরও 10টি প্রতিষ্ঠান দাঁড় করান। শুধু আমি মানুষকে বলবো যে আপনারা কাউকে প্রতিযোগী মনে করলে সেই মানুষটিকে টেনে নামাতে হবে। এই ধরনের কোনো প্রবণতা যেন আমরা যারা বাংলাদেশি আছে আমাদের ভিতর না থাকে। বরং একজন মানুষ যদি খুব এগিয়ে যায়, তিনি তার মতন এগিয়েছেন, আমি যদি নিজের মতন এগোতে পারি, নিজের জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় যেতে পারি, তবে কিন্তু আমিও একটি ভালো জায়গায় থাকবো এবং সেই মানুষটিকে পরাজিত করা যায়। এই ধরনের মন মানসিকতা সাইকোলজিক্যালি সেট আপ যদি আমরা করতে পারি, আমাদের যারা দেখছে তারা যদি করতে পারে, এমনকি আমি নিজেও করতে পারি, তখন মনে হবে যে বাংলাদেশ নাগরিক হিসেবে আমরা অনেক ভালো করব এবং বাংলাদেশের উন্নতি তখন আরও ত্বরান্বিত হবে। ভাই, ক্যাম্পাস পালস অনুষ্ঠানটি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? তারা তো ক্যাম্পাসের শিক্ষার্থীদের পালস তো ভালোই আছে, তারা সব কিছু অবজার্ভ করছে এবং এই প্রোগ্রামটির মাধ্যমে আমি অনেক কথা বলতে পারলাম। এমন অনেক কথা বলছি যেটা আগে কোথাও বলাও হয়নি, সুতরাং ভালোই লাগছে এবং আমি শুভকামনা জানাচ্ছি ক্যাম্পাস পালসের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত অসুস্থ থাকার পরে আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম শেখ তানভীর বাড়ি হামিম ভাইয়ের সঙ্গে, যার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে খুবই ছোট্টবেলা থেকে এবং যিনি রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরাই পার হয়ে এখন আছেন, রাজনীতির সাথে যুক্ত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যুক্ত আছেন। আমরা বিশ্বাস করি শেখ তানভীর বাড়ি হামিম ভাইয়ের যে ওয়েলফেয়ার পলিটিক্স করার একটা চেতনা বা বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করার যে চেতনা, সেই চেতনায় উজ্জীবিত হয়ে উঠুক প্রতিটি রাজনীতিবিদ। সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।